রহস্যময়। বিজ্ঞান সেই রহস্যের জট খুলছে প্রতিনিয়ত। আজ যা অনাবিষ্কৃত তা অবিশ্বাস্যও বটে। আমাদের ডর অনুষ্ঠানে যে ঘটনার মুখোমুখি আপনি হতে যাচ্ছেন তার যুক্তিসিদ্ধ উত্তর নেই। আমরা প্রতিদিনের জীবনে ভয় বা রহস্যকে যেভাবে স্থান দিয়েছি সেভাবেই এই অনুষ্ঠান আপনার কাছে জায়গা করে নিচ্ছে। এই অনুষ্ঠানের কোনো ঘটনাই সার্বজনীন নয়। ডর মানে ভয়। ডরের 10তম পর্বে আপনাদের সবাইকে স্বাগত। এই মুহূর্তে আরজি কিবরিয়া আপনার সঙ্গী এবং সঙ্গে রয়েছে একটি টিম। অন দ্য স্পট রেহান, সুমন এবং সাউন্ডে রয়েছে লোবান। শুরু হয়ে গেল বাংলাদেশের বিভিন্ন অধিভৌতিক জায়গাকে কেন্দ্র করে প্রথম হন্টেড শো ডর। এখন থেকে শুরু করে রাত 2টো পর্যন্ত আপনার সফর সঙ্গী হচ্ছি আমরা। এই জার্নিতে ভয়ের অলিতে গলিতে বিচরণের চেষ্টা। অনুষ্ঠানের শুরুতেই একটি কথা আমরা বারবার বলি, আপনি যা দেখেন তাই আপনার কাছে বিশ্বাসযোগ্য, কিংবা আপনি যা অনুভব করেন তাই আপনার কাছে বিশ্বাসযোগ্য। বিশাল এই পৃথিবীর অনেক কিছুই এখনো অজানা। এমনও তো হতে পারে যা অন্যের জীবনে ঘটেছে, আপনার জীবনে ঘটেনি। ঠিক সেরকম কিছু অধিভৌতিক কাহিনী নিয়ে শুরু হচ্ছে আজকের ডরের 10তম পর্ব। আজকে ডরের যাত্রা হচ্ছে ময়মনসিংহের গফরগাঁয়ের কোন একটি হন্টেড প্লেসে। সুমন এবং রেহান এই সপ্তাহ জুড়ে বেশ কিছু শ্রোতাকে নিয়ে গিয়ে রেকর্ড করেছে অনুষ্ঠানটি। চলুন আমরা অনুষ্ঠানের শুরুতেই তাদের জার্নির কিছুটা অংশ শুনে তারপরে মূল অনুষ্ঠানে প্রবেশ করি। ঢাকা থেকে বাসে করে আমরা দুইজন রওনা দেই ময়মনসিংহের গফরগাঁওয়ে। গফরগাঁও থেকে শিবগঞ্জে আমরা যেতে পারি বাসে, কিন্তু খাওয়া দাওয়া করে বিশ্রাম করার পর আমাদের মনে হলো সিএনজিতে যাওয়াটাই হবে ঠিক। তাই একটা সিএনজি নিয়ে আমরা চলে গেলাম সরাসরি শিবগঞ্জে। এভাবেই আমরা দুজন শিবগঞ্জ বাজার থেকে হেঁটে পৌঁছাই তালতলায়, যেখানে আমাদের অতিথিরা অপেক্ষা করছে। অনেকদিন পর এমন একটা জায়গার মধ্যে আসলাম, একই সাথে মনে হচ্ছে যে বেশ ভয়ঙ্কর, আবার সেই সঙ্গে বেশ দেখতেও আমার খুব ভালো লাগতেছে। আর বিশেষ করে যেই এমন নীরবতা সচরাচর খুব কোন একটা জায়গায় পাওয়া যায় বলে আমার মনে হয় না। আসলে আমি এই ব্যাপারে থ্যাংক ইউ দিতে চাই যারা আমাদেরকে এখানে নিয়ে আসছে। হ্যাঁ, আমার কাছে মনে হচ্ছে যে আমি আর তুই মিলে যতগুলো জায়গায় গেছি, বা তুই আলাদাভাবে যেখানে গেছিস, আমি যেখানে আলাদাভাবে গেছি, এই জায়গাটা কিন্তু অন্য সবগুলো জায়গার চেয়ে ওনাদের কথা অনুযায়ী অনেক বেশি 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 মাত্রায় অথেন্টিক। আমরা কিন্তু এমন বলবো না যে আমাদের শ্রোতা বন্ধুরা ভাই বাজাবে যে জায়গায় যাচ্ছি সেই জায়গায় পাওয়া যাচ্ছি। আমরা কিন্তু অনেক কিছু বাদ দেই। অনেক জায়গায় আমরা যাই দেখছি শুধুমাত্রই গ্রাম্য মানুষের কুসংস্কার, আর কিছুই না। শাম্মু আর মেহেদি ভাই যেই দুইজনের জন্য আজকে আমরা এখানে আসতে পারছি, অনেক ধন্যবাদ আপনাদেরকে এমন দারুণ একটা জায়গার মধ্যে নিয়ে আসার জন্য। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে এই জায়গায় আমি ড্যাম শিওর দিনের বেলা যদি কেউ একা চলাফেরা করে তাও ভয় পাবে। জায়গাটা আসলে আমাদের শ্রোতা যারা, তারা তো আর চোখে দেখতে পাবে না। মানে এক হচ্ছে তেঁতুল গাছ তো একটা আছেই, তার উপর হচ্ছে শ্মশান, তার উপর আশেপাশে কোনো বাড়ি ঘর নেই। এরকম জায়গার মধ্যে এত গভীর রাত্রে বসার অভিজ্ঞতা যারা না বসছে আমার মনে হয় না তারা বলতে পারবে যে এই জায়গায় ওই সময় কেমন লাগে। পারবে না। এইসব জায়গায় যারা রাত বিরাতে ঘোরে না তারা নিজেদেরকে অনেক সাহসী মনে করে এগুলো না করে। অনেকে হয়তো আমাদের কথাবার্তা শুনে হাসতেছেও হয়তোবা, তবে একটাই অনুরোধ থাকবে, একবার পারলে একটু গভীর রাতে এখানে এসে যান, তখন বোঝা যাবে। যাই হোক, আমরা যাদের কল্যাণে আজকে এখানে আসছি একটু তাদের সঙ্গে পরিচিত হই। প্রথমে তো শাম্মু ভাই এবং মেহেদি ভাই আছেন, সেই সঙ্গে আমাদের সাথে আছে আরেকজন ভাই। আপনার নামটা? রাজা। তার মানে আমরা বেশ কয়েকজন আছি। তো প্রথমে মেহেদি ভাই আর শাম্মু ভাই আসছিলেন হয়তো এখানে, না? আপনারা আসছিলেন? জি। তো আমরা আমাদের গ্রুপ। ফার্স্ট অফ অল আমি আপনাদের কাছ থেকে যে জিনিসগুলো শুনেছি, আপনাদের এই ব্যাপারটাতে মানে কোনো কিছু অলৌকিক এই ধরনের ব্যাপারগুলোতে আপনাদের দুজনেরই, ইনফ্যাক্ট আপনাদের পুরো গ্রুপটারই একটা হিউজ ইন্টারেস্ট আছে। এম আই রাইট? তো আমি প্রথমে জানতে চাই যে কেন এই ব্যাপারে এই ইন্টারেস্টটা? অবভিয়াসলি, হ্যালো, আমি সাম্য। আমি শুরু করতেছি 2011 সালের একটা ঘটনা দিয়ে, যখন আমি পুরা ভূত প্রেত এগুলা বলতে টোটালি বিলিভ করতাম না যে ভূত প্রেত বলতে দুনিয়াতে কিছু আছে। আমার বাবা প্রবাসী,
বাবা প্রায় 2011-তে 6 মাসের ছুটিতে বাংলাদেশে আসে। 6 মাসের ছুটিতে 1 মান্থ কাটানোর পরই বাবা অসুস্থ। সার্টেন রাতে ঘুমাইছে, সুস্থ মানুষ, সকালবেলা উঠে এজ আ পাগলের মতো বিহেভিয়ার করতেছে। আপনাদের বাসা কোথায়? আমাদের বাসা মিরপুর কাজীপাড়াতে। আচ্ছা, আমার সাথে রুট করতেছে, আমার সাথে জীবনে ছাড়ি গলা কথা বলে না, শুনি আমার সাথে রুট করতেছে, অনেক রুট করতেছে, পারলে গালাগালি করে, এরকম অবস্থা। অতিরিক্ত কাশতেছে, প্রায় গলা দিয়ে ব্লিডিং হইতেছে। এমনিতে কি উনি খুব নরম স্বভাবের মানুষ ছিলেন? না, অনেক মানে উনারা ভয় পাওয়ানো এজ লাইক মনে করেন যে একটা খাম্বার সাথে কথা বলা এক সমান। পরে আমরা মিরপুরে একটা হসপিটালে নিয়ে যাই। প্রায় 1 মাসের মতো ট্রিটমেন্ট করার পরে মানে অনেকগুলো টেস্ট করানো হয়েছে। টেস্ট করানোর পরে মানে কোনো রিপোর্টেই কোনো লাভ হয় নাই, প্রত্যেকটা রিপোর্টই ক্লিয়ার আসছে, কোনো কিছুই হয় না, কোনো কিছু অ্যাবনর্মাল নাই। সো পরে মানে আমার দাদু আমার আম্মাকে ফোন দিয়ে বলেছে একটা কাজ করো তুমি, আমার তো মনে হয় না এটা কোনো ডাক্তারের প্রবলেম, আমার মনে হচ্ছে কবিরাজি কোনো প্রবলেম, দেখো কি হয়েছে, কবিরাজ যাইকা দেখো। মানে পরিচিত একটা কবিরাজ ছিল, উনারা ডাইকে আনা হলো। উনার কথা শুনে আমরা সবাই হতবাক। উনি বলতেছে যে কবিরাজ কোথায় পাইছিল? কবিরাজ অ্যাকচুয়ালি আমার মামা, দুঃসম্পর্ক মামা। আচ্ছা আচ্ছা। উনি বলতেছে যে ইনার তো জিন চালা দেওয়া হয়েছে, মানে আঞ্চলিক ভাষায় যেটা বলে আমাদের জিন চালা দেওয়া হয়েছে, মানে উনার উপরে জিনের আসর করানো হয়েছে জোর করে। কিভাবে এটা সম্ভব? মামা বললে এটা যেভাবেই হোক সম্ভব হয়েছে। এন্ড উনার সাথে যে 2টা জিন আছে খুবই মারাত্মক। এন্ড উনি যদি অনেক মানে আর যদি বেশি গেল 1 মান্থ 2 মান্থ চায় তাহলে এটা মনে করেন যে ইম্পসিবল হয়ে যাবে ওনার থেকে ছাড়ানো। মানে আমি বললাম যে তাহলে মামাকে কিছুই করার নাই। সো মামা আমাদের বললে যে আচ্ছা তুমি যদি সাহস করতে পারো তাহলে অবভিয়াসলি হবে। আমি বললাম সাহস বলতে কিরকম সাহস বলতে যাচ্ছেন আপনি? তারপর আমার বাবারে ব্যাগ চাই। সো মানে উনি বললো যে তুমি একটা মানে মুরগি কিনবা, দেশি মুরগি কিনা, আশেপাশে শ্মশান খোঁজ করো যে আশেপাশে কোনো শ্মশান আছে কিনা। আমি বললাম ঠিক আছে। তারপরে মুরগি কিনতে বলছে একদমে কিনতে বলছে, একদমই কিনছে। মানে উনি আমার প্রায় 8 থেকে 10টা তাবিজ দিছে এক মুঠোতে। আচ্ছা। আমার বললো যে তুমি সাথে কারো নিয়ে যাবা যে অনেক সাহসী, তোমার থেকে বেশি সাহসী, এমন কারো নিয়ে যাবা, আর মুরগিটা ওই শ্মশানের ভিতরে ঢুকে জবাই দিবা। জবাই দেওয়ার পর তাবিজ গুলা আছে মুরগির সহ তাবিজ গুলো সব পিছনে ফেলে দিবা, আর পিছনে তাকাবা না। আমি বললাম ঠিক আছে, আমি তো একা যাবো, ঠিক আছে। প্রায় মিডনাইটে। মানে উনি কি স্পেসিফিক করে দিয়েছে? স্পেসিফিক বলে দেনা বলছে কোন শ্মশানে, ছোট হোক বড় কোন শ্মশানে সময় যেতে হবে সেটা কি স্পেসিফিক করেছে? হ্যাঁ, স্পেসিফিক বলেছে মধ্যরাতে। আচ্ছা। আমরা 12টার পরে বেরিয়েছি। আর আমার সাথে আমার একটা ফ্রেন্ড ছিল, ওর নাম বাবু মানে আমার থেকে অনেক সাহসী, সবকিছুতে সাইন্টিফিক একটা ব্যাখ্যা তৈরি করতে পারে। মানে একটা গুণ আছে যে ভূত দেখছে কিংবা কিছু হয়েছে ওর সাথে, এটা সাইন্টিফিক একটা ব্যাখ্যা তৈরি করে দিবে। ভূত প্রেত আছে, দেখতে যাবো, সমস্যা কি? তো শ্মশান ঘাটের কাছাকাছি আমরা একটু দূরে। শ্মশানটা কোথায় ছিল? শ্মশানটা ছিল আশুলিয়া মহাশ্মশান। শ্মশানে ঢোকার আগে আমি খেয়াল করছি ঘড়িতে প্রায় 1টার উপরে বাজে, 1:20-22 এরকম বাজে। তো দুইজনই গেছি, দুইজনই অনেক সাহসিকতা, আমরা ভয় পাই না। আসলে ভয় সবাই পায়, কিন্তু আমরা দেখি নাই বিধে ভয় পাইনি কোন সময়। তো যাওয়ার পর এখন দুইজনে মুরগি সবাই দিলাম। সবাই দেওয়ার পর মুরগিটা পিছনে ফেলে দিছি, সাথে তাবিজ গুলো। আমাদের একটা কথা বলে দিছিল যে তোমরা কোনো মতে পিছনে তাকাইতে পারবা না, পিছনে তাকাবা না, যদি আমিও ডাকি আমার কথায় পিছনে তাকাবা না। দেন আমরা হাঁটতেছি, প্রায় 2 থেকে 3 কদম যাওয়ার পরে আমি ফার্স্টে মানে লক্ষ্য করলাম যে পিছন থেকে আমার বাবা ডাকতেছে। আমার বাবা অসুস্থ, বাসায় শুয়ে আছে, আমি দেখে আসছি। ঠিক আছে, তো আমি একবার তাকাই দিয়ে নিছি। পরে মানে আমার শরীরে প্রসন্ন দাঁড়িয়ে গেছে, মানে পুরো ভীত সন্ত্রস্ত হয়ে আমি বলতেছি যে এটা কিভাবে সম্ভব। সাথে সাথে আমার আম্মাও ডাকতেছে। মানে এখন আমার ফ্রেন্ড আমার ঘাড় ধরছে যে পিছনে তাকানো যাবে না। পরে এখন যে মামা আমার এখানে আসতে বলছে, ওই মামা বলতেছে যে এই তোদের তো এখানে দাঁড়াইতে বলছে, আমি তোর এখানে চলে যেতেছিস। আমি মনে মনে চিন্তা করতেছি দাঁড়াইতে বলছে, পরে ও আমার ঘাড় তখনও ধরে রাখছে, পিছনে তাকানো যাবে না। মানে যখন আমি আর তাকাইতেছি না, তখন আমি হেয়ার করলাম সে ওর বাবা ওরে ডাকতেছে। আপনার ফ্রেন্ডের বাবা? আমার ফ্রেন্ডের বাবা ওরে ডাকতেছে, পেছন থেকে, সব পিছন থেকে ডাকতেছে। মানে বলতেছে দাঁড়াইতে। খালি আমরা দুইজনে আগায় যেতেছি কন্টিনিউয়াসলি। ও আমার ঘাড় ধরে রাখছে, আমি ওর ঘাড় ধরে রাখছি। মানে আমাদের যখন আমি মানে ব্যক্তিগত ভাবে বলি, যখন আমার ডাকছে তখন আমি মানে কি বলবো, হেপনোটাইজ করলে মানুষ এরকম হয় না, আমি এই টাইপ হয়ে গেছি। যেমন তাকাইতে খুবই মন চাইতেছে কে ডাকতেছে। আমরা আগাইতে থাকি, আগাইতে মানে বের হওয়ার পর হঠাৎ করে এক মুরব্বী লোকের সাথে আমাদের দেখা হয়, হুজুর টাইপের লোক দেখে বল তোমরা এত রাতে এখানে কি করো? মানে লোক পুরো চিৎকার দিয়ে বলছে তোমরা এত রাতে এখানে কি করো? পরে লোকের বাড়িতে নিয়ে গেছে, সব দেখছি আমরা খুবই ভীত। বাড়িতে নিয়ে গিয়ে জিজ্ঞাসা করছে কি হয়েছে, আমরা বললাম যে এগুলো হয়েছে। পুরো কাহিনীটা শেয়ার করছে ওনার সাথে। উনি বলছে যে দেখো এটা শ্মশান, আর এখানে ভালো মানুষ এত রাতে থাকে না, দোয়া করে যাতে তোমার বাবা ভালো হয়েছে। এই ছিল আমার প্রথম মানে লাইফের এক্সপিরিয়েন্স করা একটা কাহিনী। তারপরে ওইখানে আর কিছু হয়নি আপনার? ওখানে আর কিছু হয়নি আমাদের সাথে। যারা ডাক দিয়েছিল বা যে জিনিসগুলো ডাক দিয়েছিল এরা আপনাদের পিছনে আর কোনো চেষ্টা করেনি? মানে আমরা যতক্ষণ শ্মশানের ভিতরে ছিলাম, মানে পুরো মাঝখানে ছিলাম, যতক্ষণ ভিতরে ছিলাম ততক্ষণ পর্যন্ত ডাকাডাকি করছে। পিছনে তাকালে হয়তো বা অন্যরকম হয়তো রেজাল্টটা। হয়তো বা। আপনার বাবা কি তারপর সুস্থ হয়ে গেছে? অলৌকিক বলবো যে বাবা 3 দিনের ভিতরে পুরো হাঁটতেছে।
সে কি জানতে পেরেছিল এই যে মুরগির ব্যাপারটা? হ্যাঁ, সে পুরোটাই জানতে পেরেছে। তারপর তখন আমি অ্যাকচুয়ালি এগুলো বিশ্বাস করা শুরু করছি। আর আমি মানে আমার মামা, আমার রিলেটিভ যেহেতু এগুলো জানে, তো আমার এগুলোর প্রতি অতিরিক্ত কৌতূহল হয়। আপনার বাবার ঘটনার পরে আপনার উৎসাহ জাগে? অতিরিক্ত কৌতূহল। সে এক সময় মানে কোনো অতিরিক্ত কিউরিওসিটির বসে মানে মামার বলছেন, মামা আমি এগুলো শিখতে চাই। শিখার আগে তো সাহস দরকার, ঠিক আছে? মামা আমারে বললো যে তুমি তাহাজ্জুদ নামাজ পড়ো প্রত্যেকদিন রাতে, একদিনও নামাজ মিস দিবা না, ঠিক আছে? কন্টিনিউয়াসলি উনি আমার 6 মাস এভাবে নামাজ পড়াইছে। তো মানে উনি আমার প্রায় প্রত্যেকটা জিনিসের ডিটেলস বলতেছে, এটা দিয়ে এটা করো, এটা দিয়ে ওইটা করো। মানে উনার কাছ থেকে আমার জাস্ট সিঁড়ি বলা যায়, সিঁড়িটা শুরু হয়েছে উনার থেকে। আরেকটা মানুষের কথা আমি না বললেই না, উনার শঙ্কর ভাই ধানমন্ডির ফ্রেন্ডের মাধ্যমে ওনার সাথে পরিচয়। আচ্ছা, তো ওনার কাছ থেকে আমি অনেক কিছু শিখছি। তো আমার ফ্রেন্ড আছে পাশে মেহেদি। হ্যাঁ, মেহেদি মানে আমি জানতাম না যে মেহেদি এগুলার থেকে এত কিউরিওসিটি আছে। মেহেদি ভাইয়ের কিউরিওসিটিটা কিভাবে আসে? এরকম একটা কেস স্টাডি নিয়ে ও কথা বলতেছিল, আমি অনেক মনোযোগ দিয়ে শুনতেছিলাম। তারপরে মাঝে মাঝে একটু ক্লু ধরতেছিলাম যে আচ্ছা তো সেটা এরকম না, এটা এরকম না। ও তুই কেমনে জানলি? 6 সেন্স থেকে বলতেছিস না, নর্মাল সেন্স থেকে? আমি 90% 6 সেন্স, নর্মাল সেন্স কই পাবো এরকম? আপনি থাকেন কোথায়? আমিও মিরপুরেই থাকি। আচ্ছা। আমার প্রথম ভয় হলো কি, আমার বাসা ছিল 3 তলায়। আমার বেডের যেদিকে পা দিতাম সেই বরাবর একটা আম গাছ। তো আমি আমার বড় ভাইয়ের ফোন থেকে ফ্ল্যাশ ক্যামেরার ফোন ছবি তুলছিলাম। জানি না কতটুকু রিয়েল কি ফেক, তখন বুঝতে পারি না, খুব ভয় পেয়ে গেছিলাম। গাছের মধ্যে না ফ্ল্যাশে কেমন একটা ছায়া টাইপের ধরা পড়ছে। ছবিটা যখন ক্লিয়ার করে চোখে পড়ছে না, তখন আর আমি রুম থেকে মোবাইলটা নিয়ে দূরে আমার রুমে যাই, কিছু বলি না। ছবিটা পরের দিন ব্লুটুথে আমার ফোনে নিয়ে ওদের দেখালাম। ওরা ভয় পাবো টাইপ এরকম ভাইবে বলতেছে। তখন আমরা অনেক নিচের ক্লাসে বলতেছে যে আচ্ছা যা হয়েছে বাদ দে। তো প্রতিদিন রাতে আমি যখন ঘুমাইতে যাই আমার রুমে, তখন কিন্তু আমার ঠিকই মনে পড়ে ভাই, আমি চোখে মুখে মানে গরমের দিন হলো ক্যাথা একদম গায়ে দিয়ে ঘুমাইতাম। এক টাইমে ভয়টা কাটা যায়। পরবর্তীতে এরকম ভাবে সার্চ করতে থাকি, সবকিছু সাইন্টিফিক একটা ব্যাখ্যা ভাবি। তারপরে আস্তে আস্তে শাম্মুর সাথে তো আমার ছোটবেলা ফ্রেন্ড, ওর কাছ থেকে অনেক কিছু দেখছি। পরবর্তীতে পরে আস্তে আস্তে মানে এরকম বেসিক অনেক কিছু শিখা হয়েছে। আলটিমেটলি এখানে যেটা দুইজনের আগ্রহ দেখে মনে হলো যে দুইজনের মানে একটা জায়গায় এসে আগ্রহটা একসাথে হয়ে তার উপর আমরা অনেক ছোটবেলা থেকে ফ্রেন্ড। আমাদের সাথে আরো কয়েকজন আছে, যেমন ইভান, অনন, তারপর আমির, মাসুদ আর ইসমাইল। তার মানে আপনারা একটা গ্রুপ হয়ে গেল। তারপর কি হলো এই গ্রুপের? তো ওইখানে আমাদের একটা ফ্রেন্ড আছে রায়হান, মানে ওর একটা এক্সপিরিয়েন্স এবং লাইফের সবচেয়ে বড় একটা মানে ধরা খাওয়ার মতো কাজ, যেটা আমাদের পরবর্তীতে অনেক দাম দেওয়া লাগছে। ডর মানে ভয়। ছোট্ট একটা বিরতির সময় হয়ে গেছে। আপনারা সবাই শুনছেন ডর, এবিসি রেডিও FM 89.2 এ। জীবনের কিছু ভৌতিক অভিজ্ঞতা নিয়ে আপনি যদি এই মোস্ট হন্টেড শোটিতে অংশগ্রহণ করতে চান, তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করুন। আমাদের ফোন নম্বর হচ্ছে 09613892 আমি আবারও বলছি 09613892 আমরা অপেক্ষায় আছি আপনার। ঠিক 3 মিনিট পরেই ফিরব। ডর। শীত একটা আবহাওয়ায় আপনাকে ডরে আরো একবার স্বাগত। আমি আরজি কিবরিয়া, এই মুহূর্তে আপনার সঙ্গে এবিসি রেডিওতে। সঙ্গে আছে হন্টেড প্লেস থেকে সুমন এবং রেহান, সাউন্ডে লোবান, এবং আমাদের সঙ্গে আজকে বেশ কয়েকজন বন্ধু রয়েছে তাদের জীবনের অধিভৌতিক ঘটনাগুলো নিয়ে। সঙ্গে আছে মেহেদি, শাম্মু, রাজা এবং বিল্লু। আর একজন, তিনি কোনো বিশেষ কারণে আজকে ডরে নাম প্রকাশ করতে চাননি। প্রিয় শ্রোতা, ডরের রেসিপিটা নিশ্চয়ই আপনার মনে আছে। একটু পরেই আপনাকে ডরের রেসিপিটা জানিয়ে দেব। মনে রাখবেন, রাত যত গভীর হবে ডর তত জমবে। আবারও চলে যাচ্ছি ঘটনার ঠিক যে জায়গাটিতে আমরা থেমেছিলাম, ঠিক সেই জায়গাটিতে। ডর। রায়হান আমাদের এগুলো দেখতো। আর আরেকটা কথা, যে রায়হান কিন্তু ছোটবেলা থেকে বড় হয়েছে সৌদিতে। রায়হান বিডিতে আসছে মনে হয় 4-5 বছর হয়েছে। ও
এইটা না জানতে চাইছে দোস্ত তোরা কিভাবে ডাকিস, কি বৃত্তান্ত। ওরা বলি নাই, সবারই তো বলা যায় না ভাই, খালি বলছি যে তুই দেখ, দেখে মজা পাস না, বেশি ট্রাই করতে যাস না, বিপদ হবে কিন্তু, এগুলো বাচ্চা কাচ্চা জিনিস না। তো কি করছে পত্রিকা জানছে, আমি যেভাবে মানে অনেক কিছুই সার্চ, মানুষ খুঁজে পায় না কি আছে, ও কোরআনের কিছু আয়াত আছে যেগুলো মনে করেন যে কোনো লোকে পবিত্র অবস্থায় পড়লে পারে, নির্দিষ্ট সংখ্যা আছে, অতবার পড়লে তার সামনে খারাপ হোক ভালো হোক তার নসিবে যেটা আছে সে এসে হাজির হবে, জিন হাজির হবে, দেখা যাবে একদম। তো রায়হান ওর রুমে, পার্সোনাল রুমে বসে এটা প্র্যাকটিস করছে একদিন রাত্রে। তো প্র্যাকটিস করাতে এটা সফল হয়েছেও, পবিত্রভাবে ছিল হয়তো, ঠিকঠাক বলছে, সফল হয়েছে। আসছে আয়েশা কথা বলছে, রায়হান তখন ওরে পাঠায় দিবে, ও কিন্তু ডেলিভারি কিভাবে দিতে হবে রিসিভ করা শিখছে, কিন্তু ডেলিভারি করাটা শিখে নাই। ও বলছে চলে যেতে, তো অদৃশ্য হয়ে গেছে, তো সাথেই রয়ে গেছে। তারপরে ও আমাদের থেকে একটু দূরে দূরে থাকে, কিছুদিন খেয়াল করলাম। আমরা যেখানে আসে ও থাকে না, চলে যায়, সবসময় একটু মুড অফ, অন্যরকম একটা ভাবে থাকে। তো একদিন বিকালের গল্প, মাগরিবের আজান দেওয়ার সময় ও কি করছে, ও চুপ করে বসে রয়েছে, আর আমাদের সাথে আরেকটা ফ্রেন্ড আছে রানা মাগরিবের আজান দিতে খেয়াল করে, ও আসলে প্রস্তাব করতেছে। আচ্ছা, তো এইটা রায়হানের ভালো লাগে না, রায়হান একটু অন্যরকম গম্ভীর ভাবে বলছে যে রানা কিন্তু দূরে যা, আমার থেকে সবাই দূরে যা, আমার ভালো লাগতেছে না। তো ফ্রেন্ড একসাথে 2-5 জন থাকলে যেভাবে বকাবকি ফাইজলামি হয়, তো রানা একটু ফাইজলামি করছেন। এতে রায়হান কি করলো, হঠাৎ করে চুপ করে থাকতে থাকতে একটা চিল্লান দিয়ে উঠতে দিছিল। ওরা আবার বিপরীতে মজা করতেছে যে রায়হান ফাইজলামি করতেছে, আর রায়হান অনেক শুকনা টুকনা। রায়হান ধূপ করে গাছে উঠে গেল, মাথায় ও আম গাছের নিচে বসেছিল, আম গাছে উঠে গেছিল। তো সবাই মনে হচ্ছে আম গাছে উঠাবার কি সুপার হিউম্যান গিরি। 2-3 সেকেন্ড পরে আম গাছ থেকে অনেক জোরে নিচে পড়ছে, রায়হান নিচে পড়ে গেছে। মাগরিবের আজান তখন শেষ, কেবল সন্ধ্যা নামবে। আর ওই জায়গাটা আমি বিবরণটা দিয়ে দিবে, ঢাকা আমাদের এলাকায় ওইটা একটা স্কুলের ছিল, টিন সিটি স্কুলটা ভেঙে খালি জায়গা করছে, কংক্রিট নিচে পড়েছিল মাটির জায়গায়, আর ওইখানে বিল্ডিং উঠাবে, অলরেডি কাজ চলতেছে, কিছুদিন আগের, হ্যাঁ বছর খানিক আগের কথাটা। রায়হান ওই জায়গাটা খালি, অবশ্যই কংক্রিটের অনেক বড় বড় দলা পড়ে ছিল নিচে। রায়হানের একটা নাম আছে, আমরা ফান করে রাখছি, ওই নামটা নিয়ে মজা করতেছে। তখন রায়হান নিচে নামে, মানে ওর সাইজের থেকে তুলনামূলক 2টা 10 ইঞ্চি 2 হাতে উঠাতে পারবে না, ও কমসে কম 5টা 10 ইঞ্চি সমান একটা বড় সাইজের ওই কংক্রিটের টুকরা উঠায় সবার গা বরাবর মারছে। ওখানে যে কজন ছিল সবাই খুব জোরে দৌড়াইছে, ওই জায়গাতে বের হয়ে পালা গেছে। এটা সম্ভব না রায়হানের। একটা বন্ধু তো মসজিদের ভিতরে গিয়ে উঠেছে, 2 দিন এলাকায় আসে না। 2 দিন পরে আমার সাথে এবং শাম্মুর সাথে দেখা রাস্তার মধ্যে, দোস্ত রায়হানের জন্য কি হয়েছে, রায়হান এরম করছে। আমরা প্রথমে বাড়ি দিয়ে শুই না, ওর সামনে চেহারা ভাঙলাম না, চলে গেলাম। পরে নিজেরা ডিসকাস করতেছি, শোনা গেল যে সত্যি রায়হানের এটা সত্যি। তারপরে খেয়াল করলাম আমি আর শাম্মু যে রোডে, ও সেই রোডে নাই, তার বিপরীত রোডের মোড়ে থেকে ঘুরে যায়, কাছে আসে না। কারণ কি? রায়হান। আমরা কাছে আসলে তো আমরা বুঝতে পারবো হয়তো বা। পরবর্তীতে একদিন রাতে প্ল্যান করলাম, আমি আর শাম্মু 8টা বাজে বসে রয়েছি যে রায়হানকে বাসা থেকে নিয়ে আসবো। এখন শিওরও বাসা থেকে নিয়ে আসবো, আনার পরে চেক করবো যে কোনো প্রবলেম কিনা, নাকি পোলাপান্ডে ভয় দেখাচ্ছে। পরবর্তীতে রায়হানরে বাসায় গিয়ে আমি কিছু মিথ্যা গল্পকে সাজায় ওরা একদম সিরিয়াসলি নিয়ে আসছি যে দোস্ত তুই না গেলে এখন প্রবলেম হবে। ও চলে আসছে, অনেক দূর চলে আসছে, প্রায় মণিপুর থেকে কাজীপাড়া বাস স্ট্যান্ডের কাছাকাছি একটা বাসায় নিয়ে যাবো রে। ও যখন আসছে তখন শাম্মুকে পিছনে দেখে কাজীপাড়া বাস স্ট্যান্ডের কাছাকাছি এসে বলতেছে তোরা আমারে কি করতে নিয়ে আসছিস রে, কি করতে নিয়ে আসি, গেলেই বুঝতে পারবি। বাসার সামনে নিয়ে ঘরের মধ্যে নেওয়ার পরে একটা রুম খালি, নেওয়ার পরে শাম্মুরে প্রশ্ন করতেছে যে তুই যে রুম করছো সেগুলো কি ফাইজলামি করছো না সিরিয়াসলি করছো। ওরে বিভিন্ন ভাবে মানসিক টর্চার দেওয়া হয়, মানে প্রশ্ন করা হয়েছে। তখনও স্বীকার করছে যে হ্যাঁ বন্ধু আসলে আমি না এরকম করছি, এখন কিছু বুঝতেছি না। আমার অনেক সময় এমন হচ্ছে দুপুরবেলা আমি মনে আছে আমি ঘুমাইছি, ঘুমি থেকে ওঠার পরে খেয়াল করছি পরের দিন সকালবেলা আমার মনে আছে যে পরের দিন সকালে নাস্তা করতেছি, মাঝখানে কোনো টাইম আমার মনে নাই। কি তুই রাস্তায় ঘুরোস, তোর সেন্স থাকে না, তুই কি করিস? যেভাবে জিন মানে যার সেরকম সমস্যা ট্রিটমেন্ট করা হয় ওইভাবে বসানো হয়, জিজ্ঞাসা করা হয় কে বসায়, কোথায় বসায়, কোন কবিরাজ? আমি করছিলাম, শাম্মু করছিল। আচ্ছা, তার মানে হচ্ছে শাম্মু ভাই এই ধরনের কাজগুলো করতে পারেন, জিন নামানো বা কিছু। তারপর তো আমি বসি বাম পাশে রায়হানের, কারণ এই সকল রুগীদের শরীরে যখন কোনো কিছু আসে তখন বাম সাইডটা অনেক পাওয়ারফুল হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, ওইভাবে বসা হয়েছে। আর এই পাশে বসানো হয়েছে আরেকটা ফ্রেন্ডকে, ও একটু ভয়টা কম পায়। বসানোর সাথে সাথে প্রথমে যেভাবে মানে এই ট্রিটমেন্ট করা হয়, যখন শরীরে এন্টার করলো আইসা সালাম দিয়ে আরবিতে ইচ্ছা মতো কি সব বলতেছে, আমরা ভাই এত ক্লিয়ার আরবি বুঝি নাই। শাম্মু বলতেছে বাংলায় বলো, সে আবার কি উল্টা পাল্টা আরবি বলতেছে। শাম্মু একটা থাপ্পড় দিচ্ছে রায়হানকে, সাথে সাথে শেষ ভালো হয়ে গেল, আরবি বলা বন্ধ তার। তখন আরবি বলা বন্ধ হওয়ার সাথে সাথে রায়হান বলতেছে তুই কি হয়েছে, বলছে কিছু না, তুই আবার ট্রাই কর, আবার তুই নিজে থেকে ডাক যে আসো আমার কাছে আসো, তুমি আমার সাথেই থাকো, আসো আমার কাছে আসো। এই কথা বলার সময় আমরা আবার ফাদার ফ্রেন্ডকে বলছি যে শিবলু ভিডিও কর। এবার আসলে রায়হানকে বিলিভ করাবো যে তোর সাথে কত বড় কি হইতেছে, তুই দেখ, নিজে দেখ, ভিডিও কর ফোনে। ওরা একটু দূরে বসে ভিডিও করতেছে, আবার আসছে। এবার আইসে এমন ভাবে জোর খাটাইছে আমি এবং আমার ফ্রেন্ড কেউই ধরে রাখতে পারিনি। আইসা জাস্ট একটা মানে খালি ঝাড়ি দিল, ছেড়া দেওয়ার সাথে সাথে আমরা দুজনে আবার ওরে নিয়ে খাটের উপর শুয়ে পড়তে ট্রাই করছি। আচ্ছা অলরেডি শুয়ে পড়তে ট্রাই করতেছি, এমন সময় ওরা বাকি সাথীরা অনেক ভয় পেয়ে গেছে
যে অলরেডি তার শরীরে কিছু একটা আছে, দুইজনের হাত ছাড়া হয়ে গেছে, মাইকটা দিয়ে বসলে খবর আছে। ওরা লাভ দিয়ে, 4 জন বাইরে বসেছিল, ওরা লাভ দিয়ে উঠে বসে খাটের উপর, উঠেও রায়হানকে নিচে মানে পিছনের দিকে পুশ করছে। শাম্মু কাছে গেছে কন্ট্রোল করার জন্য, শাম্মুর একটা লাথি মারছে, পরে রায়হানে জ্ঞান চলে আসছে। সবাই আমরা ওর বুকের উপর, তখন ও হঠাৎ করে বলতেছে যে কি আমার গায়ের উপর কেন তোরা। তারপরে ওর ভিডিওটা দেখালাম যে দেখ তুই আসার সাথে সাথে তুই আরবিতে কি পরিমাণ টক করতেছিস। হঠাৎ করে পরের দিন সকালবেলা রায়হান নিজে থেকে জানাইলো যে দোস্ত আমার রাত্রেবেলা এসে কানের কাছে বলে গেছে যে শুক্রবার দিন জুম্মার নামাজ শেষে সাওয়াল জব করবে। সাওয়াল জব মানে প্রশ্ন উত্তর। তো রায়হান নিজেই ঘর পুরা পবিত্র অবস্থায় রাখছে, ঠিক আছে। পরবর্তীতে সে আসলো, আসার পরে আমরা একটু হেল্প করছি। 3টা 3:30 ঠিক আছে দুপুর। তো রায়হান একটা জায়নামাজের উপর বসে আছে, সবার শরীর পাক পবিত্র। তো আসার পরে আরবিতে কথা বলতেছেন, সামনে সাওয়াল জব করছিল, ওই বলুক জিনিসটা। সর্বপ্রথম আমি যেটা লক্ষ্য করলাম, সে আসার পর মানে লম্বা একটা সালাম দিছে। সালাম দেওয়ার পর মানে বলতেছে, কি বলতেছে, আমি বলতেছি আমি কিন্তু আরাবিয়ান কোন ল্যাঙ্গুয়েজ জানি না, তো যা বলতে হবে আপনার বাংলায় বলতে হবে। আমি বললাম যে একটা কাজ করেন, আপনি লিখে আমার দিতে পারেন, আর দেখায় মানে চিন্তা করতে পারি যে কি এটা লিখছেন আপনি বাংলায় যদি পারেন তাহলে বাংলা লেখা পারে, মানে কি আঁকি বুকি করে মানে টাইপ লিখছে, মানে তীর চিহ্নে দেখাই দিয়েছে যে তোমার নাম, মানে নিচে কি যেন লিখলো আরবিয়ানে। আমি জিজ্ঞাসা করতেছি আমার নাম, মাথা ঝাঁকাইছি যে হ্যাঁ। আমি বললাম যে আমার নাম শাম্মু। কলম এমন ভাবে ধরছে, ঠিক আছে, যে এক আঙ্গুল কলম এইভাবে পেছায় ধরছে। ইউজুয়ালি কি রায়হান যখন লিখে স্বাভাবিক ভাবে এভাবেই কি কলম ধরে? একটা মেন জিনিস খেয়াল করছিলাম আমি, যে উনি ডান হাত বাম হাত দুইটা দিয়ে কলম যেভাবে ধরতেছে লেখা হচ্ছে, রায়হান কিন্তু ডান হাতি। সবার নামে জিজ্ঞাসা করছে, আঙ্গুল দিয়ে ইশারা করে সবাই নাম বলছে। নাম বলার পরে আমি জিজ্ঞাসা করছি আপনি ওর শরীরে কি করেন, পরে উনি বাম হাতে লিখে দিতেছে, ঠিক আছে। রায়হান নর্মালি ডান হাতি, আর উনি লিখতেছে বাম হাতি, মানে লিখতেছে যে ও আমার ভাই, ও যখন সৌদিতে ছিল তখন আমি ওর সাথে ছিলাম। তখন আমি জিজ্ঞাসা করলাম যে কি করতে পারি আপনার, আপনি বলেন আপনার জন্য কি করার আছে। বলছে তোমার কি করার আছে তুমি বলো। আমি উনারে আজ করবো কি, উনি আমার জিজ্ঞাসা করতেছে, বলেছে মানে উনি আমারে বলতেছে আমি অ্যান্সার কত করছি সবার সামনে। তাহলে আমি বুঝতে পারলাম যে না, মানে কাহিনী আমি যত চিন্তা করছি তার চেয়ে অনেক বাহিরে। উনি ওরে টোটালি ইউজ করতেছে, টোটাল কন্ট্রোলে নিয়ে আসছে। পরে এখন আমি ওনারে বললাম যে দেখেন আমার মনে হয় যে আপনি ওরে ছেড়ে দেন, ও আমার ভাই। যে আপনি ও কেমনে আপনার ভাই হয়, আপনি চীন আর ও মানুষ, কিভাবে আপনার ভাই হয়, তারপর ও আমার ভাই। তার মানে আমি রাগান্বিত হইয়া বললাম যে দেখেন আপনি যদি এইভাবে না যান তাহলে কিন্তু আমি অন্য কিছু করতে বাধ্য হবো। মানে উনি আমার তুই কেটে গেল, কি করবি তুই, কি করতে পারবি তুই কদ্দূর করতে পারবি আমার জানা আছে। পরে মানে আমি আমার মানে সাধ্য মতো ট্রাই করতেছি কি কি করলে উনারা এখান থেকে তাড়ানো যাবে। এমন সময় আমরা বসছি জুম্মার নামাজের পরে, হয়ে গেছে আসরের আজান দিয়ে ফেলছে। তখন আমি ফাইজলামি করে বলছি আপনার অস্তিত্ব নিয়ে আমার সন্দেহ আছে, নিজে এখানে আসেন আমার সন্দেহ আছে। আমার কোনো সন্দেহ ছিল না, আমি এমনিই বলছি। আমি একটা বোতল রাখছি, পাশে জালনা ছিল, জালনার ওই পাশে একটা বোতল রাখছি, মানে রায়হান থেকে প্রায় 8-10 হাত ডিস্টেন্সে একটা বোতল রাখছি, ঠিক আছে, যে আপনি বোতলটা যার সঙ্গে ফেলে দিয়ে যাবেন, সমস্যা নেই। তাহলে আমি বুঝতে পারবো যে আপনি আসেন এখানে। পরে সালাম দিল, সালাম দেওয়ার পর চলে গেছে, মানে সবাই প্রত্যক্ষদর্শী সবাই দেখছে যে বোতলটা বেড়ে গেছে। মানে এখানে মানে ফ্রেন্ড কয়েকটা ছিল যারা মানে একটু ভয় পায়, অনেক ভয় পাইছে। পরে আসার পর এর ফাঁকে আমি রুম বন্ধ করে ফেলছি। বন্ধ করার পর আমি অন্য রুমে নিয়ে গেছি রায়হান। নিয়ে যাওয়ার পর ওই রুমে যখন নামাজ শেষে আসছে, তোমার আমার কথা হলো আমি এখান থেকে রায়হানের ট্রিটমেন্ট শেষে রায়হানের ওই রুমে নিয়ে আটকে দেবো, ওটা রায়হানের রুম। অনেক কষ্টের পরে মানে ইনফ্যাক্ট এখানে উনি আমার সেই টর্চার করে, আমারে মেহেদের দুজনে টর্চার করে। আমার টর্চার বলতে রায়হানের হাত পা দুটো আমি বেঁধে রাখছি, একরকম মানে অমানসিক অত্যাচার যেটা বলে। রায়হানের হাত পা বাঁধা বলতে এমন ভাবে বাঁধা ছিল, জিনিসটা হয়েছে কিরকম, রায়হানের রুমটা অনেক ছোট, বেশি বড় না, খাট থেকে বাইরে একটু বেশি একটা স্পেস ছিল না, খাটটাই রুমটা প্রায় 90% জায়গা নিয়ে রাখছে। তো রায়হানের রুমের ভিতরে যাওয়ার পরে যখন দেখলাম যে এরকম একটা পেশেন্টকে কাউকে ডাইকা না হবে, এখন যেভাবে আসবে ওই জিনিসটা, অতএব সেও আমাদের সাথে মারামারি করতে আসবে, হয়তো আমরা মায়ের খাবো, নাহলে তাকে আটকাবো, যে কোনো একটা। ঘর বন্ধ, যখনই সে ঘরে ঢুকে আর বের হওয়ার ট্রাই করতে পারবে না, তখন সে আমাদের যে কোনো কারো গায়ে হাত দিবে। তো রায়হানের হাত দিয়ে ইউজ করবে, রায়হানের হাত পা গুলো এমন ভাবে রায়হানও ছুটাছুটি করতে গিয়ে কোনো কিছু ব্যথা না পায়, আমরাও ব্যথা না পাই। আমার কোমরে কাপড়ের বেল্ট ছিল, বেল্টটা দিয়ে রায়হানের হাত বাঁধা হয়েছে পিছনে নিয়ে, যাতে ওর শক্তি কিন্তু খাটাবে রায়হান, কিন্তু খুলতে যাতে না পারে এমন ভাবে বাঁধা ছিল, প্লাস অনেক অন্যরকম স্টাইলে, যাতে কোনোদিন মানে ছুটতে না পারে বা হাত সামনে আনতে না পারে। পা বাঁধা ছিল, কোমরও ভালো করে মানে মোটামুটি একদম টাইট করে রাখছিলাম। আর মজার জিনিস যেটা ছিল, শাম্মুর কোলের উপরে রায়হানের পা ছিল, আর রায়হানের মাথা ছিল আমার কোলের উপরে। রায়হানে আমার পিঠের দিকে রায়হানের ঘরের জানলাটা, একটা জিনিস লাগছিল এখানে, জিনিসটা এক ধরনের একটা তরল পানীয় তৈরি করা হয়েছিল। রায়হান যদি কোনো ধরনের বেশি ছটফট করে তাহলে ওইটা দিলে একটু, জিনিসটা কি কবিরাজি ভাষায় বললে এটা পানি পড়া ছিল একটা, ও আবার সৌদি থেকে আসে, ওর বাসায় জমজম কুবের পানি ছিল, ওগুলো পড়ার পর মনে করেন আমি বলছি যেগুলো দিলে হয়তো ঠান্ডা হইতে পারে।
আচ্ছা আচ্ছা আচ্ছা। আর একটা ফটো আঁকানো হয়েছিল। যারা কবিরাজ টাইপের এই সকল জিনিসপত্র জানে তারা জানবে যে ফটোটা খুব বেশি লাফালাফি করলে আছে না, ওর সামনে কিংবা ওর চেহারায় যদি ধরা হইতো তখন ঠান্ডা হইতো। এই দুইটা জিনিস আমাদের কাছে তখন অস্ত্র। আর রায়হান কোলের উপর, আর মাগরিব আজান দিচ্ছিল, আর এমন সময় ডাকতে বলছি। আর জিনটা নামাজে যাচ্ছিল, তো খুব বিরক্ত বোধ করে আসছে, বারবার ডাকার পরে আসছে। নামাজের টাইম, মাগরিবে তো নামাজের আজানের সাথে সাথে নামাজ চলে আসছে। আমি জাস্ট ফিল করলাম, সামনে তো উল্টা দিকে বা জানলার, জাস্ট ফিল করলাম যে জানলা দিয়ে কোনো একটা হাওয়া এসে আমার ক্রস করে রায়হান, আমাদের দুজনের মাঝখানে রায়হানের পিঠে একটা ফুটবলে কিক করলো যেমন শব্দ হয় না, দাম করে একটা সাউন্ড হলো। রায়হানের মাথা লাগলো আমার মাথার সাথে, সাম্যর মাথার সাথে পা লাগলো। রায়হান উড়ে এমন জায়গায় গিয়ে পড়লো, খাটের এই মাথা থেকে ও মাথা, যে জায়গাটা যাওয়া ইম্পসিবল, যে কেউ কথাটা শুনলে মনে করবে যে এটা এত সম্ভবই না, এখান থেকে একটা লাথি মেরে মানুষকে ওই মাথায় নেওয়া যায়, কিন্তু ওইটা হইছে সাথে সাথে। আর আমরা দুইজন রায়হানের শরীরের বিভিন্ন অংশের সাথে বাড়ি খেয়ে দুইজন দুই পাশে সরছি। রায়হান এখান থেকে, রায়হান এভাবে লাথিটা মারার পরে রায়হানের কিন্তু 2 সেকেন্ডের মধ্যে জ্বর আসছে। আমি প্রচন্ড ব্যথা পাই, মাথায় ব্যথা পাই। হাত দিয়ে আমি সাথে সাথে বলি রায়হানের ডান পাশের বাম পাশের বুকের হাড্ডি, মানে যেটা বলে ওই জায়গায় জামাটা খুলে ডলা দে ওই জায়গায় লাথি মারছে। সাথে সাথে খুলে দেখা যায় একদম পায়ের ছাপ, বিশাল একটা পায়ের ছাপ ওর পিঠের এই জায়গাটায় পড়ে যায়। অনেকক্ষণ পর, প্রায় 15-20 মিনিট পর আমরা উঠছি। রায়হান তখন শুয়ে কাতরাইতেছে, জ্বর এসে বসতো শরীরে। রুমের মধ্যে যে কয়জন, খুবই একটা বাজে অবস্থা, সবার মনে আতঙ্ক, কখন কার গায়ে আবার লাগে বসে। তখন সাম্য উঠে বলে যে রায়হান এখন রুম থেকে বের কর, সবাই বের হয়ে যা, বাকিটা আমরা দেখতেছি। 4 জন ছিলাম, রায়হান অনেক পাতলা টাতলা, রায়হানের 4 জন না, আমি একলাই উঠাই নিয়ে চলে যেতে পারবো এরকম রায়হান। 4 জন মিলে ধরার পরে টের পেতেছি যে রায়হানের পা, মাথা আগে বের হয়েছে, পা পরে বের হচ্ছে রুম থেকে, আর মনে হচ্ছে যেন পা শিকল দিয়ে বাঁধা আছে। আমরা 4 জন মিলে টাইনা শেষে বের করতে পারতেছি না, এত শক্তি রায়হানের। রায়হান কিন্তু আমাদের কোলে, মানে মাটি থেকে উপরে। রায়হান কিন্তু যখন ওরা টানতেছিল, রায়হানের ডিস্টেন্স ছিল বিছানা থেকে প্রায় 2 থেকে 3 হাত উপরে, পুরো ভাসমান অবস্থা ছিল রায়হান। কিন্তু আমরা নিতে পারি, একটা বড় ভাই ছিল, মানে উনি তো দেখে প্রায় অজ্ঞান হওয়ার মতো অবস্থা, কি হইতেছে এটা। আচ্ছা, তো মানে 4-5 মিনিটের পরে রায়হানের টাইনা বের করে হয়েছে। আর রায়হানের মানে টানাটানিতে রায়হানের অবস্থা সেরকম মানে খারাপ হয়ে গেছে, রায়হান কান্নাকাটি করা শুরু করে দিয়েছে। পরে রায়হানটা ওই রুমে নিয়ে গেছি। পরে এখন এই রুমে মনে করেন যে আমি একা, আর আমি শিওর যে এই রুমে একটা জিন আছে, আমার এটারে যেভাবে আটকাইতে হবে। কোন রকম আটকাইলাম, আটকাইর সাথে কথা বললাম। পরে আমি ওনারে রুমের ভিতরে আটকাইছি, আটকানোর পরে বহুত টর্চার করছি। টর্চার করার পর টর্চারের পদ্ধতি একটু বলতেছে, মানে একটা তেল পড়া ছিল, ঠিক আছে, তেল পরাটা মনে গরম তেল ছিটাইলে যেরকম অবস্থা হয় মানুষের, এরকম একটা অবস্থা হবে। আমি তেল পরা মানে কথা বললে এটা মারতাম, উনি উল্টাপাল্টা কিছু বলতে নিলে এটা মারতাম। মানে উনি আমার সামনে একটা দৃশ্যমান বলতে গেলে একটা ছায়া, ঠিক আছে, এটা মেহেদি দেখছে, মেহেদি বলার ডিসক্রিপশন দিতে পারবো, আমি তখন কাজ করতেছিলাম। রুমটার মধ্যে সবাইকে বের করে দেওয়ার পরে রুমটা ফুল অন্ধকার, মানে ভিতরে আবহাওয়াটা অন্যরকম, টোটালি অন্যরকম, একটা অস্থির আবহাওয়া, প্রচুর গরম ভাব একটা। ডর মানে ভয়। তো সাম্য এটা লাস্ট টাইম কি করলো, বোতলের মধ্যে, অনেকে শুনছেন বোতলে নেওয়া যায়, বোতলের মধ্যে নিবে। তো সাম্য তো একটু পাতলা টাতলা, আর বোতলে ঢোকার সময় অবশ্যই অনেক গ্যাঞ্জাম করবে। সাম্য বোতল নিচে রাখছে খাটের উপরে, ও ওটার উপর শুইছে, আর যত যা বলা লাগে করা লাগে করতেছে। ও আমার বলছে তুই আমার উপরে যত জোরে শক্তি আছে চাপ দিয়ে আমার ব্যালেন্স রাখ, আমি যাতে লাভ দিয়ে না উঠে যাই বিছানা থেকে একবারও। তো ওইটা করার পরে বোতলে যখন আটকানো হইলো পুরোপুরি কমপ্লিট, তখন ঘরের আবহাওয়াটা অনেক পরিষ্কার, মনে হইতেছে গায়ে বাতাস লাগতেছে, ফ্যান চলতেছে, গায়ে বাতাস। আর তখন রায়হানও সুস্থ, রায়হান টোটাল 5 মিনিট আগে গায়ে জ্বর ছিল, আমাদের সাথে আইসে হাঁটতেছে, হাসতেছে। তার কি আগের কোনো কিছু মনে নেই? কিচ্ছু মনে নাই। বোতলটা আমার হাতে, বোতলটা যতক্ষণ আমার হাতে আছে আমার মনে আছে আমার মাথার মধ্যে একটা জিনিস কাজ করতেছে, মানে কাজ করতেছে বলে আমি টোটালি মনে হচ্ছে যেন হিপনোটাইজ হয়ে গেছি। এটা খুলে দেই, খুলে দিলে দেখি কি হয়। আবার হঠাৎ কিছুদিন পরে আমি ধরতে পারলাম যে আমার মাথা ব্রেন নিয়ে খেলতেছে। ঢুকার আগে একটা কথা বলে ঢুকছে, আমি যদি বের হই তোদের কিন্তু একদম সবাই মেরে ফেলবো, বের হইতে পারি। তারপরে এটা সাম্যর হাতে দেওয়া হয়, সাম্য এটা বাসায় নিয়ে বাইরে নিয়ে যায়, ওটার ব্যবস্থা করে। পরবর্তীতে ও 2 দিন অসুস্থ, আমি 2 দিন অসুস্থ, সিরিয়াস ভাবে আমরা ব্যথা পেয়েছিলাম। তো যাই হোক, আমরা আপনাদের কাছ থেকে এই পর্যন্ত যা শুনলাম সেটা হচ্ছে ইটস লট অ্যাবাউট এক্সরসিজম, যেটাকে বলে মানুষের শরীরে যখন অন্য কোনো ডেমনিক কোনো কিছু যখন মানুষের শরীরকে ব্যবহার করতে চায়, ওইটাকে বলে পজেশন। আর ওই পজেশনটা থেকে বডিটাকে সরানোটাকেই বলা হয় এক্সরসিজম প্রসেসটাকে। এটা অবশ্য দ্য বুক অফ রেভেলেশনে এই কথাটা বলা আছে যে এক্সরসিজমটা কিভাবে করতে হয়। এখানে বসে যদি কেউ এক্সরসিজম করতে চায় আমাদের এই বাংলাদেশে, তাহলেও এটা
একেবারে বাংলাদেশের যে টপ মোস্ট পাদ্রী আছেন তার কাছ থেকে পারমিশন নিতে হবে, এবং সব ফাদারের কিন্তু এটা করার পারমিশন থাকে না, বিকজ পজেশনের সময় চেয়ে বেশি যেটা হয় সেটা হচ্ছে ধোঁকাবাজি। সামনের যার উপরে ভর করা হয় তার ভিতরে ঢুকে ওই ডেমনিক বস্তুটা, সেটাকে আমরা জিন বলি বা হ্যাঁ অনেকে আত্মা বলে, ক্রিশ্চিয়ানরা বলতেছে এটা ডেভিলের একটা অংশ, যেটার কারণে কিন্তু একটা প্রহরও আছে। আবার ভোর 3:33 দুপুর 3:33 বিভিন্ন রকম ঘটনা ওই প্রহরগুলোতে ঘটে। ওই প্রহরে আপনি যদি পড়ে যান তাহলে আপনার সাথে এটা ঘটতে পারে। নাইস আর একই সাথে ভয়ঙ্কর। যাই হোক, শুনবো আপনাদের তো নিশ্চয়ই আরো অনেক এক্সপিরিয়েন্স আছে, বলাই বাহুল্য। আর রাজা ভাই, জি আপনার কাছে আসি এবার একটু, আপনার কি অবস্থা? আপনি কি সবসময় বিশ্বাস করতেন এই ধরনের ব্যাপারগুলো? আমি অ্যাকচুয়ালি এগুলো আগে বিশ্বাস করতাম না, তবে একটা জিনিস ভাবতাম সবসময় যে ভূত প্রেত কিংবা আত্মা যেটা বলুক না কেন, জিন, সেটা একমাত্র বসবাস করে মানুষের চিন্তাধারার মধ্যে। আচ্ছা, কেবল মানুষ চিন্তা করলেই সেটা সম্ভব, কারণ চিন্তা যদি না করে তার কাছে সে কখনো আসতে পারে না। আর যদি কেউ আমাকে আক্রমণ করতে চায় সেটা আলাদা বিষয়। যেমন আমি আমার জীবনের একটা এক্সাম্পল দিচ্ছি, যে আমার মাথায় একটা টিউমার হয়েছিল অনেকদিন আগে। আচ্ছা, তো সেটা অপারেশন করার জন্য অনেক জায়গা দূরে দূরে করছি, কবিরাজের মাধ্যমে এটা সমাধান করার জন্য। তো এক ভদ্রলোক আমাকে ঠিকানা দিচ্ছে যাওয়ার জন্য বরিশাল মনপাটিয়া। টিউমারের ব্যাপারটা আপনি ডাক্তারের কাছে কেন জাননি? ডাক্তারের কাছে গেছি অনেকবার, ওনারা বলছে অপারেশন করতে হবে। তো আমার বাবা আবার ছিল একটু ভীতু টাইপের আর কি, উনি অপারেশনটাকে ভয় পেতেন, যদি মারা যায় ইত্যাদি। আধ্যাত্মিক চিন্তা সম্পন্ন বোধহয় ছিলেন। হ্যাঁ, তো আমাকে ভদ্রলোক ঠিকানা দিলেন, সে আবার সম্পর্কে আমার বিয়ে হয়। তুমি বরিশাল যাও, মোটবাড়িয়া ঠাকুর বাড়িতে, ওনার নাম হচ্ছে নির্মলচাঁদ ঠাকুর। কিভাবে যেতে হবে অনলি আমি কখনো যাইনি, ফার্স্ট টাইম যাবো আর কি চিন্তা ভাবনা করতেছি। ফার্স্ট টাইম গেছিলাম। আচ্ছা, তো এটা মেন শহর বলে না কি বলে জানি না, তো সেখানে নামাই দিল আমাকে রাত্র 10টা থেকে 11টার মধ্যে। গাড়ি অনেক স্লোলি চলতো, লোকাল ভাবে আর কি। তো এখানে নামে আমি বলতেছি তাহলে আমি মোটবাড়ি যাবো কিভাবে? আশেপাশে দুইজন ভদ্রলোককে জিজ্ঞাসা করলাম, আপনি কাজ করেন, এখান থেকে রিস্কা নেন একটা, মুশকালে চলে যান, সেখান থেকে আপনি মোটবাড়ির গাড়ি পাবেন। আমার পাশে আরেক ভদ্রলোক ছিলেন, সে বললো আমিও মুশকালে যাবো। রিস্কা ভাড়া এক একজনের 40 টাকা করে। যাওয়ার পরে আপনার গিয়া মুশকালি গিয়া আমি ওয়েট করলাম, অনেক বাসের জন্য দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ, প্রায় ঘন্টা দেড়েক। ওইখানে বেজে গেল প্রায় 12:30 থেকে 1:00 পর্যন্ত এরকম টাইম হয়েছে। গাড়ি আসলো, গাড়িতে উঠলাম, আমি ওনাদেরকে বললাম আমি শ্রী শ্রী নির্মলচাঁদ ঠাকুর বাড়িতে যাবো, চিনি না, আমাকে রাস্তাটা দেখাই দিই। তো সিম্পলি উনি আমাকে বললো যে এখান থেকে যেন আমি যদি মেইন রোডটা যাই তাহলে আমাকে যাইতে একটু লেট করিয়া, কিন্তু যাবো ভালোভাবে। কিন্তু উনি আমাকে একটা একটা রাস্তা আছে, জঙ্গলের রাস্তা, উনি আমাকে সেই রাস্তাটা নামে দিল আর বলতেছে যে এইখানটা চলে যাবেন, বরাবর হাঁটতে যাবেন, হাঁটতে থাকবেন, পেয়ে যাবেন জায়গা। আমাকে নামে দিয়ে গাড়িটার সাথে সাথে চলে গেল, আর কাউকে পাশে দেখতেছি, মানে একটা মনের ভিতরে একটা আতঙ্ক কাজ করতেছে যে আসলে কোথায় আসলাম। মানে আমার রাস্তাটা তো মানে একটা গাড়ি চলে রাস্তাটা ভাঙাচোরা। ওই সময় আমি যখন গেছি, ডান দিকে হচ্ছে মানে জঙ্গলের মতো আর কি, বেড়াদের মতো, আর ওইদিকে বিল। আমি যেখানে যাবো ওইটা পুরোটাই জঙ্গল। ওইখানে একটা রাস্তাটা হচ্ছে ছোট, সর্বোচ্চ 1.5 থেকে 2 হাত রাস্তাটা, শুধু ইট বিছানো। ওইখানটা যাবো, মানে ওইখানে অনেকক্ষণ আমি দাঁড়িয়েছিলাম গাড়িটা ছাড়ার পরে, চিন্তা করতেছি কি করবো, যাবো না নাকি এখানে থাকবো। তা না চিন্তা করলাম এখানে থাকি বা কি করবো। তখন হাঁটতেছি, আমার হাতে ছিল একটা ব্যাগ আর গায়ে ছিল একটা চাদর, শালটা গায়ে দিয়ে হাঁটতেছিলাম। হাঁটতে কিছু দূর যাওয়ার ক্ষেত্রে দেখলাম যে একটা দুটা বিলাই আসলো, কোথা থেকে যেন আসলো, ঝগড়া করতেছে। তো আমি এখানে দাঁড়াইলাম, মানে আমি চিন্তা ভাবনা করছি দেখি কি হয়। আর ওই মুহূর্তে যে আমি আমার ভগবানের নাম ভুলে গেছি, যে আল্লাহ বলেন, ঈশ্বর বলেন, গড বলেন, আমি ভুলে গেছি। আমি দেখতেছি দুটা বিলাই ঝগড়া করতেছে, একটা মারা গেল আর একটা চলে গেল, কিন্তু একটু পরে ওই বিলেও নেই, যেটা মারা গেছে এটাও নেই। হাঁটতে আমি যাচ্ছি, কিছু দূর যাওয়ার পরে ছোট্ট একটা ভালো দেখছি একটা বাড়ি, মানে অনেক দূর যাওয়ার পর আর কি, দূর থেকে দেখতে পেলাম বাড়িটা। আমি ভাবলাম ওইটাই ঠাকুর বাড়ি। তো আমি গিয়ে দেখি অন্ধকার, শুধু একটা লাইট জ্বলতেছে ছোট। আমি কই নিঃসন্দেহে কেউ তো অবশ্যই থাকে এখানে, যত বাড়ি আছে। তো ওখানে গিয়ে আমি টোকা দিলাম বাড়িতে, অনেকক্ষণ টোকা দিলাম, 2-3টা টোকা দেওয়ার পরে কেউ বাইরে না। যখন আমি ওখান থেকে ব্যাক করতে শুরু করলাম, কিছু লোকজন আসলো, আমাকে বলম দিয়ে মেরে ফেলতে চাইতেছে। মানুষ বলম দিয়ে আমাকে সামনে থেকে আসতে চাইছে, আমাকে মনে করছে ডাকাত। তুই ডাকাতি করে দেখে আসছিস। তো ওখানে আবার নাকি অলরেডি ডাকাতি হয়, সেটা আমি তো জানতাম। আমি তো মহেশখালীর আশেপাশে না, হ্যাঁ মুশকিল আশেপাশে বেশি ডাকাতি হয়, মানে যতদূর আকতি মিনতি করা যায় আর কি। আমি বলতেছি দেখেন আমি তো ডাকাতি করতে আসি না, আমি ঠাকুর বাড়ি যাবো, আমাকে রাস্তাটা দেখাই দেয়। আমি মনে করছি এটা ঠাকুর বাড়ি। আমাকে বলে দিল যে ডান দেখতে গিয়ে একটা কবরস্থান আছে, সেই কবরস্থানের অপোজিট দিয়ে ঠাকুর বাড়ি যেতে হয়। তো হাঁটতেছি, হঠাৎ করে দেখতে পেলাম যে আমার সাথে একজন লোক হাঁটতেছে, তার হাত পা গুলো অটোমেটিকলি আলগা। হয়তো এটা অনেকের রিয়েল ঘটনা, বিশ্বাস হবে না, মানে আলগা, মানে চোখ দুটো বুকে হাঁটতেছে আমার হাত পা, মানে আমার সাথে বাম দিকে হাঁটতেছে। আমি হাঁটতেছি ডান দিক দিয়ে, আমার বাম দিক দিয়ে হাঁটতেছে।
হাত পা আলগা মানে হাত আর পাও যেমন হাঁটতে তো শুধু মানে দেহটা আছে না হাল সবকিছু মানে পাট টু পাট আলগা। এটা আমার রিয়েল ঘটনা, আমার জীবনের ফার্স্ট মানে বাস্তব ঘটনা, রিয়েল ঘটনা। তা ওনার চোখ দুটো বুকে চোখগুলি জল জল করতেছে, একটা আছে না যে মনের ভিতরে একটা অন্যরকম ভয়, কিন্তু আমার কোনো ক্ষতি করতেছে। আমি হাঁটতেছি, উনি হাঁট তো হাঁটতে হাঁটতে বেশ কিছু দূর যাওয়ার পরে ওনারা মনে করেন কি আমি দেখতে পাই না, আরেক কিছু দূর যাওয়ার পরে আরেকটা বাড়ি পেলাম। আচ্ছা, আমি ভাবলাম এটা ঠাকুর বাড়ি। তো এটা ঠাকুর বাড়ি ভাববা আমি ওনারে টোকা দিলাম। টোকা দেওয়ার পর উনি আমার মানে দরজাটা না খুলিয়ে লোক ভদ্রলোক আমাকে বলে দিল যে তুমি কবরস্থানের ওপর যেটা যাও ওখানে ঠাকুর বাড়ি, এটা ঠাকুর বাড়ি না। বাড়িটা যেখানে তো গেলাম ওই বাড়ি পর্যন্ত যাওয়ার পর উনি আর পেলাম। আচ্ছা নাই, তখন যাইতে হবে কবরস্থানে এসে আমি কবরস্থানের কথা শুনে আরেকটু ঘাবড়িয়ে গেলাম। কিছু দূর আগানোর পর দেখি একটা মসজিদ, তো মসজিদ দেখে আমার একটু মনে একটু সাহস আসছে। মসজিদ এখানে খারাপ কিছু থাকবে না, কিন্তু মসজিদের সাথে কবরস্থান না, বিশাল একটা কবরস্থান। আমি ভাবলাম যে এখান তার কোথায় যাবো, মসজিদের লাইট আমি মসজিদে শুয়ে থাকি, সকাল হয়তোবা কেউ আসিয়া কেউ বানালো সকালে বিশ্রে নেবো, কোথায় যাওয়া যায়। মসজিদের একটা বারিন্দা আছে, তো সেখানে আমি শোয়ার জন্য বিছানা করলাম। বিছানা বলতে কি আমার কাছে চাদর আছে, সেটা গায়ে দিব শুয়ে করার চেষ্টা করলাম। কিছুক্ষণ পরে যেমন আমার মনে হইতেছে যে ঝড় তুফান হইতেছে বাইরে, মানে ঝড় তোমার আমি তো মসজিদের বাইরে মানে মসজিদের বারিন্দায়, মসজিদের বারিন্দায় মসজিদ তালা মারা। ভাবলাম সকাল হয়ে গেছে, মানে আমার মনের থেকে ভাবতেছি এটা সকাল হয়ে গেছে। উঠে গেলাম, ছুটিতে আসলে সকাল হয়নি, অন্ধকারই। পরবর্তীতে আমি বললাম যাক এবার যা হয় হবে, আমি আর উঠবো না, আমার যদি কে টেনে নিয়েও যায় আমি শুয়ে থাকি, আর চোখ খুলে দেখবো না, যা হয় হবে। তখন চুপচাপ করে শুয়েলাম। সকালে লোকজন আসার পরে ওনারা আমাকে রাস্তাটা দেখাই দিয়েছে। ঠাকুর বাড়িতে পৌঁছানোর পরে যিনি ওই ঠাকুর শ্রী শ্রী নির্মতা ঠাকুর উনি বসছেন চেয়ারে বসেন, উনি আবার ছিলেন গণক। তো ওনাকে গিয়ে আমি যখন প্রণাম করে জিজ্ঞাসা করলাম, বললাম যে এই ব্যাপার তুই অনেক ক্লান্ত, তোর সাথে অনেক কিছু ঘটছে, তুই এখন কিছু খাইস না, তুই খাইলে তোর ক্ষতি তো। তখন আমি কিছু খাওয়া দাওয়া করি নাকি বসে রয়েছি, তুমি আমাকে কিছু জারপোজ করলো, জারপোজ করার পরে মোটামুটি শরীরটা ভালো লাগতেছে, ঠিক আছে। তখন ওনার কাছে আমি ছিলাম, ওখানে আমার জীবনের ওই এই ঘটনাটা ওইভাবে ঘটে। আচ্ছা, তো রাজা ভাই এটাই আপনার জীবনের মানে সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা কি বলা যায়? না না, ইচ্ছে আরো অনেক ভয়ঙ্কর ঘটনা আমার জীবনে ঘটে গেছে। বলেন কেন? আরো ভয়ঙ্কর ঘটনা ঘটে গেছে। অ্যাকচুয়ালি সেটা হচ্ছে আমার নানা বাড়ি, মানে আমার মার বাবার বাড়ি। আচ্ছা আচ্ছা, সেটা হচ্ছে মেঘনা কুমিল্লা জেলার মেঘনা নদীর ওপার রামপুর গ্রামে। আচ্ছা আচ্ছা, তো সেখানে আজ থেকে 2000 সালের ঘটনা, এটা 2001 অথবা 2000 সাল হবে। আচ্ছা, সেখানে আমি যাই, আপনাকে বেড়াতে যাই। আমার মামা ছিলেন কষাই কাজ করতো। আমার মামা যখন রাত্র করে যেত, সন্ধ্যার টাইমে যেত, হ্যাঁ কষাই কাজ করতে। তো আমি একদিন বললাম যে মামা আমাকে নিয়ে যান। তখন যখন শীতকাল, তুই বলতে ঠিক আছে যাবি। তো আমি শহরে গেছি, শখ করে নিয়ে যাবো। আচ্ছা, মামার সাথে চললাম। তো মামাদের গ্রাম থেকে যেতে হেঁটে, তো যেতে যেতে প্রায় 10-11টা বেজে যায়, 2-3 ঘন্টা লাগে হাঁটতে। তো গেলাম সেখানে, হাঁটা ছাড়া আর কোনো না হাঁটা ছাড়া রাস্তা নেই, ওখানে বিদ্যুৎ নেই। আচ্ছা, চলে জেনারেটরে অনুষ্ঠান করা হয়। আর যেখানে যাবো সেখানে একটা উরুষ হবে, তো সেখানে গরু কুরবানি দেওয়া হবে। তো সেখানে যাচ্ছে, গেলাম ভালো। ওখানে যাওয়ার পরে কাজ শেষ করে যখন চামড়া নিয়ে আমরা ব্যাক করবো, রাত্র 12টা থেকে নাগাদ 12:30 এরকম ঘটনা আর কি। আমরা ব্যাক করতেছি। প্রথমত যেখানটা আমরা গেলাম সেখানে একটা আম বাগান আছে, সেখানে যেতে হয়। আর আসার রাস্তা একটাই, এটাই রাস্তা, আর অন্য কোন বিকল্প রাস্তা নেই, ঠিক আছে। আর এখানে জমি জামা আছে, এখানে আম বাগান, বাম দিকে অনেক জমি জামা আছে। তো সেখানে আমরা আসতেছি, মামার মাথায় পিতে চামড়ার পোজাটা, আর আমার হাতে ছিল একটা চাপাটি আর একটা চাকু, আর একটা চামড়া দিয়ে বানানো একটা চামড়ার ব্যাগ ছিল, সেটা দিয়েছে আমার কোমরে রাখার জন্য, ঠিক আছে। আসার পথে যখন ওই আমবাগান আমরা আইসা খুঁজলাম, ওই মুহূর্তে হঠাৎ করে যেন কেউ আমাদেরকে ডাকতেছে পিছন থেকে। হ্যাঁ, আর ডাকতেছে ডাইরেক্টলি নাম ধরে ডাকতেছে, কিন্তু তারা ডাকে যখন স্পষ্টবাদী না, কথাটা যেমন বাজে। তো ডাকতেছে, তখন আমি মামাকে বললাম, মামা ডাকতেছি কে জানি আপনাকে। তো বলতেছি কেউ ডাকে না, তুমি হাঁটতে থাকো, তুমি কিছু পিছনে তাকাও না। তো আমি হাঁটতেছি, এমনি করে কিছুক্ষণ যাওয়ার পর আবার আমাকে ডাকতেছে, এবং নাম ধরে ডাকতেছে। তখন আমাকে মামার বাড়িতে সবাই বলতো মানে হইরা বলে ডাক করতাম। আচ্ছা, তো ও ডাক করতেছে হইরা বলে আমাকে, মানে একদম আপন মানুষের ভূমিতে ডাকতেছে, কথাটা বাঁচতেছে। ও ডাকতেছে, আমি তো মানে প্রথমত ঘাবড়ে গেছি, পরবর্তী বলতেছি কি ডাকতেছে, তো মামা দাঁড়াও, দাঁড়াইস না, হাঁটতে থাক। আমি হাঁটতেছি, তো মানে রীতিমতো আমাদেরকে যেমন খুব রাগি কোনটা ডাকাডি কোনো রাগ, কোথায় দাঁড়াস না কেন, তোদের কিন্তু মেরে ফেলবো। তখন আমার মামা আবার চেতে গেল, আমার মামা হয়তো কিছু জানতো উনি, সেটা আমি জানি না। তো উনি বলছে তুই সামনে আয় না, তোকে মেরে ফেলবো, তুই আমাদেরকে ডিস্টার্ব করতেছিস, ডাকাডি করতেছিস। আর আমার মামারে বলতেছি তুই মাথা থেকে চামড়ার পোজাটা ফালা, আর নয়তো তোকে মেরে ফেলবো, ঠিক আছে। তা আমার মামায় চামড়ার পোজাটা মাথাটা ফালায় না, আর আমার বলতেছি তুই ওই যে একটা চামড়ার ব্যাগ বানিয়ে দিছে না, সেই ব্যাগটাতে ফালাই দে। আর সেই ব্যাগটা আমার মামায় ফালানো, মানে যাতে না ফালে সেই জন্য আমাকে বারবার বলতেছি ব্যাগটা কিন্তু মামা ফালাই না। তো আমি হাঁটতেছি, আর মানে হাঁটতেছি ঠিকই, কিন্তু এরকম তকতিক হচ্ছে, কিন্তু আমি
বাড়ির রাস্তা খুঁজে পেতেছি না, যে বাসায় যাবো আসলে আমার রাস্তায় মানে ওই বাগান দিয়ে ঘুরতেছি, আম বাগান দিয়ে ঘুরতেছি অলরেডি, ঠিক আছে। এখন আম বাগান দিয়ে ঘুরতেছি, কিন্তু ওই সিজনে আম হয় কিনা জানি না, ওই দেখতে গাছে আম পড়তেছে, মানে আমের লোভে আমি যেতেছি আম ধরতে। আমার মামা মারে ওই এক হাতে চামড়া তো আর এক হাতে থাপায় ধরছে আমাকে, কিন্তু আম যে পড়তেছি কিন্তু মাটিতে পড়তে দিতেছি, পরবর্তী দিতেছি নাই, কিন্তু রিয়েল ঘটনা। এখনো কিন্তু সে আমাদের সাথে তক্ক দিয়ে করতেছে, আমার মামার সাথে রাগাড়ি করতেছে, আর আমার বলতেছে যে তুই সামনে না, তোকে মেরে ফেলো, আমি পিছনে যাবো না, তোর যদি সাহস থাকে তুই সামনে, এরকম ভাবে তক্ক দিয়ে করতেছে। আর আমরা ঘুরতেছি অলরেডি, এরকম ঘুরতে ঘুরতে অনেক সময় পার হয়ে গেল আমাদেরকে, প্রায় যেমন গোড়া আজান দেওয়া হবে এরকম সময় হয়ে গেছে। তো ওই গ্রামেরই মানে ওই আমবাগানের পিছনে আর একটা মাজার ছিল, নাম হলো অবু পাগলার মাজার, ঠিক আছে। মানে লোকের সব চিন্তা, বছর একটা বাসরি পুরুষ হইতো, উনি খুব কামিলা লোক ছিলেন। তো ওনার বাড়ির কাছাকাছি আমরা সম্ভবত চলে গেছি, ওই মুহূর্তে নলেজ নেই, আমরা পরে জানতে পারলাম। যখন আজান দিছে তখন আমাদের যেমন হুশ ফিরাইছে, মানে আমরা কোথায় আছি, তখন আমি ওইখানে গিয়ে আমরা মানে পড়ে গেছি, পড়ে অজ্ঞান হয়ে গেছি। তো ওইখানের যে লোকজন আছে সবাই আমাদেরকে আইসা দেখলো, দেখা বলতে প্রথম মতো মনে করছে ডাকাত, হাতে চাপাটি চাকুটুকু। পরে যখন দেখছি চামড়া টামড়া, তখন দেখছি যে ওই তো কষাই এক মারিস নিয়ে সবাই নিয়ে আসলো। তবে আমার মামারা কাউ সবাই চিনে, তখন ওই পাগলার যে মাজার লোক থাকে ওনারা আমাদেরকে ঝাড়পোছ করে মোটামুটি একটা সুস্থ শরীর করলো। ওই দিনকে আমরা সারা মানে যে সকাল হইলো সারাদিন আমরা ওখান থেকে বাইরে পারিনি, শরীরে প্রচন্ড জ্বর ছিল, প্রচন্ড অসুস্থ ছিল, ক্লান্তি ছিল, আমরা মানে উঠ মধ্যে আর ঠিক মতো কথা বলতে পারিনি, কথা বলতে মানে সব রকম বোধ শক্তি ঠিক মতন ছিল না। তখন আমাদের এলাকাতে লোকজন গেল, মানে মামা বাড়ি থেকে আমাদেরকে নিয়ে আসলো, বাড়িতে চলে গেলাম, ঝাড়াপুছ করা হলো এরকম ভাবে, মানে বললো যে আমার মামাকে পরিপূর্ণ ভাবে, ঠিক আছে, সে মানে দূরে ফেলাইছে। হ্যাঁ, মামা আমি সুস্থ হয়ে গেছি কিন্তু মামা সুস্থ হইতেছে না। তো আমাদের ওই গ্রামেরই মানে আরেকজন কবিরা ছিলেন, ওনার নাম ছিলেন সুভাষ, না বললি নয়, উনি এখনো মারা গেছে। খুব মানে ওনার খুব নামদার ছিলেন যে উনি যে কোনো ইয়ে হইলে সে তাড়াতাড়ি সুস্থ করে তুলতে পারে। আচ্ছা, তুমি আমার মামাকে ধরলেন, ধরে বলতেছে যে গ্রামে দেখছি যে কিছু হইলেছে না, কায়ঙ্গল ধরতো, মানে কায়ঙ্গল ধরে চিপ দিলে মানে কি চিকা পাকড়া করে যদি কোনো আসর করে থাকে, ঠিক আছে। তুমি বলছে অনেকে ধরছে, খুব খারাপ জিনিস, তো ওকে আমি কিছু করতে পারবো না, আর আমিও কিছু করলে আমার ক্ষতি করে ফেলে। তো অনেক গ্রামের মানুষ জিনিস ওনার কারণে আকর্ষণ আকর্তি মিনতি করতেছে, যার 4-2-3টা পোলা, 2টা মেয়ে আর একটা ছেলে ছিল আমার, যদি সে মারা যায় তার কি অবস্থা হবে, তুই যেমন ওকে সুস্থ কর। সবাই মিলে আকর্তি মিনতি করার পরে সে অনেক কিছু করার চেষ্টা করলো, পানি পড়া দিল, তারপরে আমগুলি দিয়ে তাকে বসাইয়া অনেক কিছু করলো। তো একটা পর্যায়ে সে ভালো হইতেছে না 2-3 দিন যেতেছে এরকম, কিন্তু সে মানে তার ট্রিটমেন্ট চলতেছে এভাবে। তো একদিন করলো কি, সে মানে ভারী ভিত্তে বসে, মানে ওই যে লোকটা ভারী ভিত্তে বসে বলতেছে যে ওকে মুক্তি আমি দিতে পারি, ঠিক আছে, আমাকে এই দিতে, মানে জীবের বদলে জীব দিতে হবে, এরকম একটা ইয়া করলো আর কি। ভারে বসা মানে হচ্ছে ওই জিন নিজের উপর ভর করানো। উনি যে ভারে বসছে উনি একটা ইয়ে করলো, যেমন জিনের সাথে একটা ইয়ে করলো, ডিল করলো যে আমি ওকে মানে মুক্তি দিতে পারি, আমাকে জীবের বদলে জীব দিতে হবে। কি দিতে হবে? গরু দিতে হবে কিংবা একটা ছাগল দিতে হবে, এরকম একটা কিছু সম্ভবত বলছে। তুমি বলছে এত কিছু দেওয়া সম্ভব না, তোকে 1 কেজি মিষ্টি দিয়ে দেবো, মানে অনেক যে কোনো কারণ বসে ওনারে অনেক বুঝিয়ে ওনারে মনে করেন কি মানাইছে। তারপরে মিষ্টি দেওয়ার ঘটনা নিয়ে ওই মিষ্টিটা কে যাবো দিতে, এরকম আমি, আমার মামা, আর মামা আছে, আমার দাদু ছিলেন খুব সাহসী, মানে গ্রামের দাদু, মানে আমার আপন দাদু না, গ্রামের দাদু। উনি বলছে আমি যাবো, আমি নিতে চাই না। তারপর আমি জোর জবরদস্তি ওনার সাথে সাথে গেছি গিয়ে আপনার চিতাশ্রম, যেখানে মানুষ পড়ানো হইতো, শ্মশান ছিল না কিন্তু চিতা ছিল, আর ওই গ্রামের শ্মশান বলতে কিন্তু ছিল না, এমনি বাসদা বানিয়ে সেখানে পড়তো মানুষ। তো সেই জায়গায় না দিতে হবে নিশিরাত্রে। তখন আনুমানিক কয়টা বাজে অতটা খেয়াল নেই, কিন্তু নিশিরাত্রে বলছে, মানে এটা হচ্ছে নিশিরাত্রে, মানে হচ্ছে একটা গভীর রাত, মিনিমাম 12টার পর, ঠিক আছে। তো নিশিরাত্রে ওনারা আমাকে বলছে যাইতে, আমার দাদু যাবে, আমি যাবো, আর মামা যাবো, 3 জন যাবে আমার সাথে। ওই 3 যাবে না, যে কোনো 2 জন যেতে হবে, তাহলে 2 জন যাবি। তা আমি মামারে বললাম আপনি যান না, আমি যাবো, মানে আমার ইচ্ছে হলো আমি যাবো, ওইটা আমার মনে চাহিদা আর কি। আচ্ছা, তখন আমি আমার দাদুর সাথে গেলাম। যাওয়ার কিছুক্ষণ পরে ওখানে গিয়ে আগরবাতি মোমবাতি জ্বালাইয়া ওই মিষ্টিটা দিয়ে দেওয়ার পরে আমার দাদু কি জানি বসে বসে বলতেছে, মন্ত্র বলতেছে সম্ভবত, কিছু বলতেছে। ঠিক ওই সময় দেখলাম যে মোমবাতি গুলো নিভে গেল, আকাশ থেকে জানি কি আসলো, মানে জাস্ট দেখলাম ছেওয়াটা আসলো, আর কিছু না। তখন আমি আমার দাদুর ঠ্যাংটা ধরে চুপচাপ করে বসেছিলাম, মানে ভয় পেয়েছি প্রচন্ড। দাদুর ঠ্যাং ধরে আঁকড়ে ধরে বসে আছি, যে না জানি কি হয়েছে, ঠিক আছে। আমি চোখ করে বসে আছি, দাদু বলছে কিচ্ছু বলেছে, চুপ থাক, ঠিক আছে। সে মানে চোখের বলাকে মিষ্টিও নাই, আর আপনাদেরকে মোমবাতি সব নিয়ে বেঁকে থাকে। তখন ওই ঝামেলা শেষ, তখন আমরা ওইখান থেকে ব্যাক করতেছি, বলছি পিছনে তাকাবি না। তখন আমি পিছনে তাকাই নিয়ে আমরা বাড়িতে আইসা পড়ছি। আইসা দেখি আমার মামা পুরো সুস্থ, আমার মামা দিয়ে ভালো আছে, সকালবেলা দিয়ে কাজে কামে যেতেছে। এটা ছিল আমার নানা বাড়ির আমার জীবন আরেকটা গল্প। ওইখান থেকে আমি আবার শহরে চলে আসতে পারলাম, আমাদের নারায়ণগঞ্জ চলে আসতে পারলাম, আমাদের বাড়ি নারায়ণগঞ্জে। আচ্ছা, এই ঘটনার পরে আমি ওদের রাখতে চাই না। তো তখন দুষ্ট ছিলাম, আর হলে ছবি দেখতাম প্রচন্ড, দেখতাম নাইট শো, একদিনে 2 শো দেখতাম, 3 শো দেখতাম, এরকম ছিলাম। তো হলে নাইট শো ছবি দেখা
বাসায় আসতেছি, তখন আমাদের এলাকাটা এতটা উন্নত ছিল না। কোথায় ছিল নারায়ণগঞ্জ নিতাইগঞ্জ 2 নং কাঁচের গুল্লি, জমিদারি কাঁচের গুল্লি। আচ্ছা আচ্ছা। ওই এলাকার মধ্যে আমাদের বাড়ি ছিল, স্থানীয় বাড়ি আমাদের ওখানে ছিল। তো ওইখানটা অত উন্নত ছিল না, এখানে ছিল জঙ্গল, ও পাশে ছিল পুকুর ছিল অনেকগুলো, আর দিন দুপুর বেলা মানুষ মেরে ফেলাইতো। এটা কত সালের ঘটনা? 2000 সালের আগের ঘটনা। আমি যেমন আপনাদের হল থেকে যেতে 15 মিনিট সময় লাগে, 12টা বাজে শু শেষ হয়েছে, এরকম টাইম আর কি। একা না 2-3 জন একসাথে যেতেছি। আর যখন নিতাইগঞ্জের আপনার মেন টাউন আসছে, মোড় আসছে, যার জন্য ভাবে গেছি বাসা চলে যাবো। আর আমি আমার বাবাকে খুব সিরিয়াসলি ভয় পেতাম, কারণ বাড়িতে এত রাত্রে গেলে হয়তো মারধর করবে, নয়তো বা বকাঝকা করবে। তো আমি চুপচাপ একা গিয়ে আমার মার সাথে শুয়ে থাকতাম। যাচ্ছি আমাদের এলাকায় যখন ঢুকছি, তখন 2টা বাচ্চা হাইটে যেতেছে রাস্তা দিয়ে, বাচ্চা হেঁটে যেতেছে। আমি মনে করছি রাতের বেলা বাচ্চা কত বছরের হতে পারে? বাচ্চা 2টা কত 5 থেকে 7 বছর সর্বোচ্চ, মানে দুজনেই সাদা ড্রেস হাইটে যেতেছে। আমি ভাবলাম কার বাচ্চা, হয়তো রাগ করে যেতেছে না, তোকে মারছে। তখন আমি গেলাম, ওদেরকে ডাক দিয়েছি, কেউ শোনে না। কিন্তু আমাদের একটা সীমানা আছে, গেটের বাইরে যাওয়ার নিষেধ। একটা রাস্তা আছে, ওখানে পার হলে গেটটার বাইরে সব জঙ্গল কিংবা কেঁচা টাচা ভয়াবহ জায়গা। আর ওইখানে একটা পুকুর ছিল আমাদের, পুকুরে দিন দুপুরবেলা মানুষ স্নান করতে গেলে নিয়ে যেত, মানে গোসল করতে গেলে। হ্যাঁ, পুকুরটা এখন না, এখনো বড় করে আবাসিক এলাকা তৈরি করে ফেলেছে। তো ওই জায়গাটা মানে আমাকে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছে। আমি যেতেছি পিছিয়ে পিছিয়ে, আমি ডাক পাচ্ছি, শুনতেছি না। তো যখন আমি ওই গেটটার কাছাকাছি চলে গেলাম, তখন আমি আর মানে সেন্স করে আর যাবো না, গেলে যাবো না, গেলে না যাবো। তখন থাপ্পা দিচ্ছি, থাপ্পা দেওয়ার পরে মানে ওনারা ঠিক একই জায়গায় দাঁড়ানো আছে, বডিটা ঠিক আছে, জাস্ট মাথা না আমার দিক, দুজনের মাথা একসেন আমার দিকগুলো রিয়েল ঘটনা, বাস্তব ঘটনা। আমার দিক যখন বললো, আমি একটা চিক্ষায় দিয়ে নিয়ে গেছি। আমার আর কিছু মনে নেই, জাস্ট এটাই মনে আছে আমার, যে মাথাটা ঘুরছে আমার দিকে। হ্যাঁ, চিৎকার দিছি, হয়তো আমার বাসা লোকজন আইসা আমার চিৎকার শুনতে সম্ভবত আমার বেশি নিয়ে গেছে। তো পরের দিনকে সকালে আমার সব ঘটনা ভুলে বললো। তো যখন ওই মাথাটা যখন ঘুরছে, ওইটাই আমার মনে আছে, ঠিক আছে। তো ওইটাই আমাদের নারায়ণগঞ্জের রিয়েল আমার জীবনের শহরের ঘটনা। মানে এই ঘটনাটা আর ওই রূপটা নাই, ওই এলাকার ওই রূপটা এখন নাই। এখন কেউ গেলেও এলাকায় কল্পনা করতে পারবে না এক সময় হয়তো এরকম ছিল। আর একটা ঘটনা বলি, এরকম যে ওই এলাকার মধ্যে ওইখানে একটা গাছ ছিল, সেটা ছিল ইসা গাছ, কদম গাছ। এই গাছের ভিতরে ওই তান্ত্রিকে বসা সবাই একসাথে যুক্তি করিয়া এখানে প্যাক মেরে দেওয়া হয়েছিল, যেখানে আর কেউ আসতে পারবে না, মানে ভূত পেতের জন্য, যে জিন হোক চিটের জন্য আসতে না পারবো, ঠিক আছে। তখন এটা মারা হয়নি, যখন ঘটনা বলতেছিলাম তখন ছিল ড্রেন ছিল, আর ওখানে ছিল কেঁচা। আর একটা সময় দেখা গেছে আমাদের এলাকায় এরকম ঘটনা ঘটছে যে ওই এলাকার এই বাড়িতে একটা মানুষ মারা যেতেছে ভূতের ভয়ে, আরেকজন থাপ্পা ধরতে গেছে, পড়ে যেতেছে, এরকম হস্ত লেগে গেছে আমাদের এলাকায়। মানে আপনার কথাটা আমি বুঝলাম না, মানে আমাদের এলাকার মধ্যে এরকম ঘটনা ঘটছে যে একজন মানুষকে মানে ভূতে আসর করছে, এটা অনেকে উপলব্ধি করতেছে যে ভূতে আসর করছে, উপলব্ধি করতেছে, তারা ধরতে গেছে। তারা ধরতে গিয়া 2-3 জনে ধরছে, এই 2-3 জনের মধ্যে একজন হঠাৎ করে অজ্ঞানে পড়ে যেতেছে। আচ্ছা আচ্ছা, এরকম ঘটনা ঘটতেছে, পুরো এলাকার মানুষ আতঙ্কে ছিল। তখন যেমন আমাদের কবিলাস মিলে বৈশা 1 সপ্তাহ নগর কীর্তন দেওয়া হয়েছে, যেমন নগর কীর্তন দেওয়া হয় 1 সপ্তাহ নগর কীর্তন দিয়া, তখন ওই গাছের ভিতরে প্যারাক মারার পরে আমাদের এলাকাটা ঠিক হয়ে গেছে অনেকটা। ওই সময় ঠিক হয়ে গেছে, ঠিক আছে। আর এরপর থেকে আমার মানে ওইখানে আর কোনো ঘটনা ঘটেনি। অনেক ছোটবেলায় ঘটছে আপনার সাথে কিছু ঘটনা, বড় হওয়ার পরে অনেক কিছু ঘটছে। তো ওই যে সুমন সবসময় যেটা বলি যে যার সাথে ঘটে তার সাথে মনে হয় ঘটারই থাকে। এটার সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমার যেটা মনে হলো যে বাচ্চার ঘটনাটা লাস্ট যেটা শুনলাম, মানে হঠাৎ করেই মানে কখন কি মুহূর্তের মধ্যে ঘটে যায়। মানে যেমন আমরা আগে আমাদের শাম্মু ভাই এবং মেহেদি ভাইদের কথা শুনছিলাম, ওনারা যে অনেকটা মানে ওগুলোর পেছনে ঘুরতো, আর হঠাৎ করে কারো সঙ্গে হুটহাট হয়ে যাচ্ছে। রাইট, এটার মধ্যে ডিফারেন্স আছে। আর একটা ব্যাপার যেটা বলতে চাই সেটা হচ্ছে যে বাচ্চাদের ব্যাপারটা যখন আসে না, তখন কিন্তু ব্যাপারটা খুব বেশি ভয়ঙ্কর হয়ে যায়। আমার দুঃসম্পর্কের এক ভাইয়ের সাথে যে ঘটনা ঘটছিল তার কথা অনুযায়ী, সে রাত্রেবেলা গিয়েছিল কোন এক গ্রামে বিয়ে খেতে আর কি। তো সেইখানে অনেক বড় একটা বাংলো বাড়ি থাকে না আগের কালের জমিদারদের, তো এরকম বাংলো বাড়িতে প্রত্যেকজনকে আলাদা আলাদা রুম দিছে বিয়ে খেতে যারা যারা আসছে। 30-35টা ঘর আছে, দোতলায় 3তলা মিলায়। তো সে দোতলার কোনার ঘরে ছিল। তো গভীর রাত্রে সে প্রচন্ড কান্নার শব্দ পাচ্ছে। তো কান্নার শব্দ পাচ্ছে, ও ভাবছে যে এতগুলো ফ্যামিলি এখানে আছে, কোনো না কোনো একটা ছোট বাচ্চা কাঁদছে হয়তো বা। তো সে উঠে যখন বসে দেখে যে তার পাশে পালঙ্ক, তো তখনকার আমলের পালঙ্ক, ছোট একটা সিঁড়ি বেয়ে খাটে উঠতে হয় এই ধরনের ছিল আর কি। তো দেখা যায় পালঙ্কে ওঠার চেষ্টা করছে একটা ছোট্ট বাচ্চা। বাচ্চাটা একেবারেই নেকেড এবং সে উঠার খুব চেষ্টা করছে কিন্তু পারতেছে না, কাঁদতেছে। তো তার মায়া লাগছে যে হয়তো কোনো রুম থেকে ক্রলিং করতে করতে বাচ্চাটা চলে আসছে, কোনো একটা ব্যাপার হবে। তো সে হচ্ছে বাচ্চাটার কান্না থামানোর জন্য যখন বাচ্চাটার হাত ধরে উঠায়, তখন হাতটা তার হাতে চলে আসে। হ্যাঁ, এবং ওইখানেই সে চিৎকার করে পরের দিন আর কি তার রুম চেঞ্জ করে দেওয়া হয় বিভিন্ন ভাবে, অনেক রকম রুম। আর শুনে বড় গল্পে না যায়, বাট যখনই ভয়ঙ্কর কিছু সবচেয়ে সুন্দর বা সবচেয়ে ইনোসেন্ট কোনো কিছুর সাথে ঘটে, ওটা মনে খুব বেশি ভয়ঙ্কর মানে। আর বিশেষ করে এরকম ভয়ঙ্কর জায়গায় বসে
যদি ভয়ঙ্কর হয় তাহলে তো কথাই নেই। যাই হোক, রাতও গভীর হয়ে যাচ্ছে রেহান, আমরা মনে হয় এর পরবর্তীতে আমার মনে হয় শামু ভাই এবং অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে, আরো কিছু বলার ছিল, ওনাদের কাছে চলে যাই। তো শামু ভাই, রাজা ভাইয়ের কথা তো শুনলেন, মেহেদী ভাইয়ের শুনলেন, তো এছাড়া আপনাদের সাথে অন্যদের যে ডিফারেন্সটা, এটা আমি সবাইকে বলতে চাচ্ছি, আমার শ্রোতারাও শুনুক। সেটা হচ্ছে যে আপনারা কিন্তু এগুলোর পেছনে ছুটে যান, অনেকটা আমার আর সুমনের মতনই, কিংবা আমরা আপনাদের মতো, যেটাই বলি না কেন। তারপরেও একটা জিনিস কিন্তু থাকে যে আপনারা হঠাৎ করে ভয় পাওয়ার জন্যই যান, এই কারণে আপনাদের ভয়টা একটু কম থাকে। তো এরকম কোনো কিছু যদি আপনাদের বলা থাকে যে এই ধরনের কোনো কিছু আপনারা দেখতে গিয়েছেন, আপনারা প্রিপেয়ার ছিলেন, তারপরেও আপনারা ভয় পেয়েছেন। অ্যাকচুয়ালি এখন বলতে চাইবো আমরা এখন যে জায়গাটা আছি, মানে যেই ভিতরে যেই ঘটনার জন্য আমরা এখানে আসলাম, আপনারা নিয়ে আসলেন আমাদেরকে, হ্যাঁ এই জায়গাটা একটা ঘটনা আমি বলতে যাচ্ছি। আচ্ছা, আমরা এই রিসেন্ট এই কুরবানি ঈদের পরে এখানে আসি, এই মাত্র কয়েকদিন আগের ঘটনা, পরের দিনই আমরা সকালবেলা ট্রেনে আসছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। অনেক বাধ্যবাধকতা ছিল, অনেক অ্যাক্সিডেন্ট হয়েছে যাওয়ার সময় আসার সময় টোটালি। তারপরেও মনে করেন যে বলতেছি পুরো ঘটনাটা। আমরা এখন যে বাঁধের উপরে আছি, এই বাঁধটাও কিন্তু কম ভয়ঙ্কর না। ঠিক আছে, 30 বছর আগে এখানে মানুষকে যাতা খবর দেওয়া হইতো। তো আমরা অনেক অনেক ভীত সন্তুষ্ট হয়ে এখানে ছাওয়ার পর মানে আমরা এখানে একটা অনেকগুলো ফটো তুলি। তো মোটামুটি ফটো মানে ম্যাক্সিমাম ফটো আমরা ব্ল্যাঙ্ক পাইছি, কিছু কিছু দেখতে পারছি যে হয়তো কিছু অবয়ব দেখতে পারছি, কিছু চেহারা টাইপ দেখতে পারছি, কিন্তু দেখা গেছে ঘন্টাখানিক পর আমরা দিনের বেলা যেসব ছবি তুলছি এগুলা সহ টোটালি ব্ল্যাঙ্ক। সো আমরা মানে একটা ভিডিও করার জন্য প্রিপেয়ার হইতেছিলাম যে একটা ভিডিও করবো এখানে। সো যখন আমরা প্রিপেয়ার হইতেছি, মানে আমরা সবকিছু ঠিক করতেছি, লাইট মাইট সবকিছু ঠিক করতেছি, দেন ওই সময় আমরা একটা ভিডিওর ভিতরে যে মানে সাদা একটা, মনে করেন যে আমি কি বলবো এটা, মানে আমার বলার কোনো ভাষা নাই যে এটা কি যাচ্ছে আমার চোখের সামনে দিয়ে। ভিডিওটা আমরা মাঝে রেহান আমরা দেখেছিলাম, ভিডিওটার যদি কোয়ালিটির কারণে আমরা আপাতত দিতে পারছি না, হয়তোবা ভালো কোয়ালিটির ভিডিও হলে মানে রেজুলেশন সবকিছু মিলিয়ে আমরা আমাদের ফেসবুকে এটা করে দিতে পারতাম। তারপর আমরা চেষ্টা করবো দেখা যায় কিনা। সো মানে আমরা ওখান থেকে একটা ভিডিও শেষ করে চলে আসি, দেন আমরা নদী মানে দুই পাশে নদী, মাঝখানে বাঁধ। ওই সাদা জিনিসটা আসলে কি, যেটা ভিডিও সময় সামনে থেকে যে উড়ে যেটা চলে গেছে, যেটা আমি নিজের চোখে দেখলাম একটু আগে। আমি এটা বলতে যাচ্ছি যে এখানে মানে প্রায় 10 বছর আগে মানে হিন্দুদের একটা ইসে বলে, যেটার ভিটা বলে, ওটার ভিতরে সাপ থাকে। সো ওইখানে ওইরকম টাইপ একটা জিনিস ছিল, মানে ওখানে মানুষ দেখতো কি যে সাদা কাপড় পরে মানুষ ঘুরতেছে। সো ওখানে একটা ঘটনা আছে যে একটা লোক সাডেন মনে করেন রাস্তাতে যাচ্ছিল, তো সেটাকে আমরা যে জায়গায় আছি এই জায়গাটাতেই। আচ্ছা, সো এখানে দেখা গেছে যে মানে ওই লোকটা দেখছে, দেখার পর ওই লোকটার মানে বেধড়ক মারধর করছে। মারধর করার পরে নদীর একটা পারে মনে করেন সে গলা পর্যন্ত প্রায় পুঁতে রাখছে। আর এই জায়গাটা হলো আমরা যেখানে এখন বসে আছি এখান থেকে একটুখানি সামনে, বেশি না। তো মানে ওই লোকটার গলা পর্যন্ত মানে পুঁতে রাখার পরে আজান দিয়ে দিছে, তখন তোরে ছেড়ে দিছে। তখন ছেড়ে দেওয়ার পর মনে করেন যে আশেপাশে যখন কৃষক যারা আছে যখন কাজ করতে বেরিয়েছে ভোরে, তখন দেখছে যে কি যেন পানির ভিতরে মানে ধস্তাধস্তি করতেছে। তো আইসা এর উঠাইছে, উঠানোর পর জিজ্ঞাসা করলো কি হয়েছে, তো তখন এই ঘটনাটা বল। তো আমরা এখান থেকে একটু সামনে গেছি, মানে নদী ক্রস করে, নদীটার এখান থেকে কতটুকু দূরে হবে এটা? এটা প্রায় মানে কি বলবো 2 মিনিটের রাস্তা। 2 মিনিট হেঁটে গেলে আমরা ওটা পেয়ে যাবো। 2 মিনিট হেঁটে গেলে পেয়ে যাবো। আচ্ছা, তারপরে নদী থেকে ওপার যাই। ওপারে মানে আমরা একটা শিমুল গাছের নিচে একটা মাচা করা ছিল। তো আমরা অনেক মানে পুরা রাত অনেক টায়ার্ড ছিলাম, যে কারণে আমরা 1 ঘন্টা রেস্টের একটা প্ল্যান করি যে 1 ঘন্টা রেস্ট করবো আমরা এখানে। সবাই মিলে আমরা 1 ঘন্টা রেস্ট করতেছিলাম, যে এখানে আমি মানে একটা মানে শিমুল গাছের মানে শিকড় গুলো এমন ভাবে ছিল যে অর্ধেক নদীর ভিতর অর্ধেক মাটির উপরে। আচ্ছা, ঠিক আছে। সো আমি এমন একটা কোনায় দাঁড়াইছিলাম যে আমার যদি সামনে থেকে ধাক্কা দেয় আমি নিশ্চিত পানিতে পড়ে যাবো। ঠিক আছে, এরকম একটা কোনায় আমি দাঁড়াইছিলাম। ওখান থেকে সাডেন মনে করেন যে প্রায় 40-45 মিনিট হয়ে গেছে, আমরা উঠে যাবো একটু পরে। সো এই টাইমে দেখা গেছে যে আমরা এখানে 10টা ছেলে ছিলাম। তো মানে একটু ঘুম ঝিমঝিম একটা ভাব ধরে গেছে চোখে, যে ঘুম আসতেছে। তো একটু মানে শরীরটা নাড়া দিতেই মানে বাম পাশে নাড়া দিছি, ডান পাশে নাড়া দিতেই মানে আমার মনে হয়েছে যে সজোরে কেউ আমারে উঠায় ঢিল মারছে। আর আমার থেকে ওই মাচাটা ডিস্টেন্স ছিল প্রায় 5 থেকে 10 ফিট। আর মাচাটা আমার হাইটেতে আমার মাজার থেকে একটু উপরে হবে। ওরা সবাই মাচার উপরে ছিল, আমি একমাত্র নিচে ছিলাম। আমি মাচার উপরে গিয়ে বসছি, ওরা যে যার মতো কথা বলতেছিল। তো এখন ওরা সবাই মানে ভয়ে বলতেছে কি হয়েছে। ঠিক আছে, আমি বলছি আমার কেউ মনে মারছে, আমার কাছে এমন টাইপ লাগছে। সাথে সাথে আমার জামা কাপড় খুললে দেখলো যে পিঠে অলরেডি মানে একটা পায়ের ছাপ হয়ে গেছে। পায়ের ছাপ? মেহেদী ভাই তো ছিলেন, পায়ের ছাপ কি ছিল ওর পিঠে? পায়ের ছাপ বলতে মানে এত সুন্দরভাবে ছাপটা ছিল যে পায়ের যে
5 আঙ্গুল গোনা যাচ্ছিল, আর লাল হয়েছিল তো একটু ফর্সা তো, আর রাত্রেবেলা ফ্ল্যাশের আলো তার ক্লিয়ার দেখা যাচ্ছিল লাল। আর এখানে আমাদের সাথে একটা ছেলে ছিল, এখানকার স্থানীয় একটা ছেলে হিমেল, ও একটা বোকা দিতে নিছিল তাদের সাথে, মানে আমরা এটা দিও না, এখানে থাকলে কিছু একটা প্রবলেম হইতে পারে। এর মধ্যে একটা জিনিস মিসিং করছে ও সাম্য, যে আমরা যে জায়গাটা বসেছিলাম ওইখানে 40-45 মিনিটের মাঝখানে আমাদের সাথে আরেকটা ছেলে আরাফাত, ও এইখান থেকে রাস্তা চলে গেছে, সোজা রাস্তায় প্রায় কত বলবো 50 গজ মতো দূরে গেছে একাই। আমরা এখান থেকে কেউ নড়তেছি না, ও 50 গজ মতো দূরে গিয়ে হয়তো ফোন আসছিল, ফোনে কথা বলছে কিছুক্ষণ, জায়গাটা দাঁড়াইছিল, ওই জায়গাটা আমাদের চোখের রেঞ্জের মধ্যেই, ওই রেঞ্জের মধ্যেই আরাফাত দাঁড়াইছিল, আমরা ক্লিয়ার দেখছি রাস্তা, আরাফাত রাস্তার মধ্যে হাঁটাহাঁটি করতেছে ক্লিয়ার ভাবে, আবার মাঝখান দিয়ে হাইটা চলে আসলো মোবাইলের আলো জ্বালায়। ও এরকম ব্যথা পর 15 থেকে 10-20 মিনিট পর আরেকজন ওই আরাফাতি আরেকজনের সাথে নিয়ে সামনে গেছে, চলো ঘুরে আসি। আমাদের টিমেরই মেম্বার আমির যাই দেখতেছে রাস্তার মাঝখানে একটা বিরাট গাছের ডাল পড়ে রয়েছে, যেটা আধা ঘন্টা আগে ছিল না। আরাফাত এখানে নিজে মানে ও নিজে দেখছে যে একটা ডাল পড়ে আছে, ঠিক আছে, তো একটা ডাল দেখা ও আর কিছু বলে না, সবাই ডাক দিচ্ছে কি, মানে জোরে জোরে বলতেছে যে কি এখানে তো ডাল ছিল না। ডালটা কি টাইপ বলতো, মানে একটা গাছ, মানে সাপোজ ধরেন যে কোনো পাতাবিহীন ডাল, মানে ডাল সম্পূর্ণ আছে, শাখা ডাল, মোটা ডাল থেকে যত শাখা ডাল বেরিয়েছে সবই আছে, কোনো পাতা নেই গাছে। আচ্ছা ঠিক আছে, এখন আমরা সবাই গেছি, চিল্লাচিল্লি করতেছে, আমরা সবাই গেছি, গিয়ে দেখি কি শুধু একটা ডাল নয়, সেখানে প্রায় 20 থেকে 25টা ডাল ছিল, ঠিক আছে। সো মানে ওই পারে আমরা দেখতেছি যে কিছু একটা দৌড়াদৌড়ি করতেছে, ঠিক আছে, তো আমরা বললাম যে থাক, এখানে যেহেতু একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে আমাদের আর আগানো দরকার নাই। পরে আমি আস্তে আস্তে নদী ক্রস করতেছি, নৌকার উপরে বসে বলতেছি আচ্ছা এই জায়গায় কোনো কাহিনী আছে নাকি, সেই জায়গায় কি কেউ দেখছে নাকি কিছু। পরে আর আপনারা এখান থেকে উঠে গেলেন? এখান থেকে উঠে গেছি। নদীটার কথা বললেন, এই যে আমরা যে নদীটাতে আছি, এটাতে যদি মনে করেন সাপোজ যদি রাত্রে কেউ পড়ে যাইতো, ঠিক আছে, স্রোতের টানে আইস হয়ে যে ওরা খুঁজে পাওয়া যেত না, এত স্রোত। আর আমাদের একটা ভয় ছিল যে আমাদের এখানে ম্যাক্সিমাম সাঁতার জানে না। তারপর এখন এখানে একটা ছেলে ছিল যে স্থানীয়, ও হঠাৎ করে হাসিয়ে দিয়ে বলতেছে, হাসতেছে খালি। আমি বললাম হাসো কেন, তো তোমার আমি হাসার কথা বলছি, বলতেছে আসে শুনলে তো ভয় পাবো। আমি বলি ভয় পাবো, মায়ের খেয়েছি ভয় পাইনি, এখন ভয় পাবো। তো বললো সে এখানে আমার বাবা রেগুলার চলাফেরা করে, তো বাজার প্রত্যেকদিন রাতে উনি যায়। একদিন উনি মিসিং ছিল রাতে, পরের দিন সকালবেলা ওনারে ওই শিমুল গাছের নিচে পাওয়া যায়, আমরা যে শিমুল গাছের নিচে ছিলাম। আমি জিজ্ঞেস তাহলে মানে এখানে কাহিনী কি, যে এখানে আমার বাবা যেটা দেখছে যে 5-6 জন মানুষ সবাই খাটিয়া ধরে আছে, আর খাটিয়ার ভিতরে একটা মরা লাশ, সবাই সাদা, আর খাটিয়াতে যে আছে এটাও সাদা, ঠিক আছে। মানে আমার বাবা যখন এদের ক্রস করে আসতেছিল সবাই আমার বাবার বলছে দাঁড়া, ঠিক আছে, আমার বাবা দাঁড়াই, যে বলছে দাঁড়া, বাবা তাকাইতে না তাকাইতে মরাটা খাটিয়া থেকে উঠে দাঁড়ায় গেছে, সাথে সাথে হিমেলের বাবা সেন্সলেস। এই এলাকার যে ছেলেটা ছিল ম্যাক্সিমাম লোক এই রোড দিয়ে হাঁটার সময় রাত্রেবেলা, এটা তো একটা নদীর পাড়ে কি হয়, নৌকাটা যদি উপাশে থাকে তাহলে এক জায়গায় তো লোকজন দাঁড়াবে, ওই মাচাটার ওইখানে যদি বসে, বা হঠাৎ করে অনেকে হয় কি নদীর ওই পার থেকে আসে রাত্রেবেলা একাই, নৌকা তো সবকিছু পড়ে থাকে, ওই পার থেকে এবারে আসছে, এসে উঠছে পুরাই খালি জনবসতি এলাকা নাই কোনো। উঠার পরে দেখবি কি উঠেই উপর নিচু থেকে উপরে উঠেই খেয়াল করছে যে একটা খাটিয়া পড়ে রয়েছে, একটা বুড়ি, একটা মোমবাতি লাশ আছে একটা খাটিয়ার মধ্যে, দাফ একদম কমপ্লিট সবকিছু, কাফনের কাপড় বাঁধা, সে শুয়ে রয়েছে, মাথার কাছে একটা মোমবাতি, বুড়ি বসে বসে কাঁদতেছে। যারাই দেখছে তারা ওইটা দেখার সাথে সাথে এখানে ওই রোডে এই জিনিসটা মোস্ট পপুলার জিনিস, যে এখানে খাটিয়া সহকারে লাশ দেখা যায়। আর আরেকটা কথা ভাই যেটা না বললেই না, এটা হলো যে এখানকার মুরব্বী থেকে শুরু করে ইয়াং জেনারেশন, মানে এরা পর্যন্ত সন্ধ্যার পরে ঘর থেকে বেরোয়ার চিন্তা ভাবনা করে না। এইখানটাতে তো মনে হয় আসেই না একেবারে, এখানে তো আসেই না, মানে এটা শ্মশান ঘাট মানে মোস্ট পপুলার। সেই 11:30, 12টা, 12:30 থেকে আছি, কোনো মানুষ কিছুই দেখি না আশেপাশে। আচ্ছা যাই হোক, তারপর কি হলো? তারপর বলতে মানে আমরা ফার্স্টে ডাউট করছিলাম যে হয়তো মানে অন্যান্য মানে দেখা গেছে সবাই মুখে কিংবা মানে মুখে বলতেছে যে এই জায়গাটা ভয়ঙ্কর, আমরা ভয় পাই, মানে আমরা চিন্তা করছিলাম চিন্তা ভাবনা থেকে এগুলো হয় মানুষের। একজন বেরোবে না, 2 জন বেরোবে, গ্রাম শুদ্ধ মানুষ তো বেরোবে না, এটা তো কোনো কথা না। আমরা প্রায় মানে 2-3টা বাড়িতে যাই, সে আসলে জিজ্ঞাসা করে আন্টি আপনাদের এলাকাটার মানে কি কোনো সমস্যা আছে ভৌতিক। আমরা জাস্ট নর্মালি গেছি যে আমরা লাইক মনে করেন যে মেহমান আসছি এখানে ঘুরতে। সো মহিলা বলে যে বাবা তোমার কি বলবো, আমি পারলে এই এলাকা থেকে দূরে যেতে পারলে পাচ্ছি, ঠিক আছে, সন্ধ্যার পরে ঘর থেকে বেরোতে পারি না। মানে ওই আমরা আরেকটা জিনিস থেকে মানে ভীষণ ভাবে আশ্চর্য হয়েছি, ওই মহিলার একটা মেয়ে আছে, 17 থেকে 18 বছর হবে বয়স, ঠিক আছে, মেয়েটা পুরো প্রতিবন্ধী। আমি জিজ্ঞাসা করলাম যে মানে একটু ইসে করে জিজ্ঞাসা করলাম যে ঠিক প্রতিবন্ধী নাকি? তুমি বললে যে হ্যাঁ বাবা প্রতিবন্ধী, জন্ম থেকে? বলছে না। আমি বলি তাহলে? বলে যে মানে উনি আর একটা কাহিনী শোনাল যে সন্ধ্যার পরে মানে ঠিক সন্ধ্যার আজান দিতেছে, তাতে 1 থেকে 2 ঘন্টা পরে নাকি ওই মেয়ে বারান্দায় ছিল ওনাদের ঘরে, তো বারান্দায় ছিল, মেয়ে নাকি দেখতেছে, মানে সবাই দেখতেছে যে বাইরে প্রচন্ড তুফান হইতেছে, মানে গাছ টাছ বাড়ির উপর ভেঙে পড়তেছে, আর মেয়েটা বারান্দায় ছিল তখন।
বারান্দায় ছিল। তারপরের দিন মানে ওখানে আমি সেন্সলেস, পরের দিন সকালবেলা আমি পুরা প্যারালাইজ, কথাও বলতে পারতেছে না, শুধু তাকায় থাকার ক্ষমতাটা আছে আর কিছুই না। আর মনে করেন যে এখানে মানে সন্ধ্যার পর কেউ বাজারে যায় না। এটা আমরা একটু গেস করছিলাম, আমরা যখন আসতেছিলাম তখন আমাদের এই এলাকাটা দেখে মনে হলো যে এরকমই একটা কিছু হবে। আর এটা সত্যি কথা, এই ভাই যেটা বলছে একটু আগে, শামু ভাই যেটা বললো, মেহেদী ভাই যেটা বললো, এরকম ম্যাস পিপল একসাথে ভয় পাওয়াটা কিন্তু আসলে রাইট। হ্যাঁ, অবাক ব্যাপার। হয়তো কিছু মানুষের মধ্যে ব্যক্তি মানুষের কয়েকজন এমনিতেই ভীতু থাকতে পারে, বাট আর কিছু না, প্রত্যেকটা এলাকায় একজন দুজন, স্পেশালি এরকম এলাকায় একজন দুজন নাম করা সাহসী মানুষ থাকি, যে ওনারা কখনো ভয় পায় না, ওনারা খুব যায় ওখানে, বাকিরা যায় না। হ্যাঁ হ্যাঁ, এটা ঠিক আছে। আমরা এখন সেই জায়গার মধ্যে আছি, চিন্তা করছিস। আমার মনে হয় মানে আমরা একটু দ্রুত করলে বেশ ভালো হয়, মানে আমার মনে হচ্ছে খুব বেশি সময় থাকা ঠিক হবে না। আচ্ছা, তারপর কি হলো মেহেদী ভাই? মানে এই আমাদের সাথে যে ছেলেটা হিমেল আর আমরা যে বাড়িতে উঠছি, এখানে আমাদের একজন মামা আছে, জনি মামা। এরা দুইজন ফুল মানে গাফুরগাঁও এই জায়গাটায় বাজার থেকে শুরু করে A to Z সাহসী লোক হিসাবে খুব ফেমাস। এই হিমেলের ফেভারিট জায়গা হলো মাছের জায়গা, নদীর পারে মাছ ধরে অনেকেই দেখছি বেড়া টাড়া দিয়ে, আমি দেখি নাই, প্রথম দেখছি এবার এখানে। ওই নদীর পারে বেড়া দিয়ে যে মাছ ধরে, ওই জায়গায় ও সারা রাত থাকতে পছন্দ করে, যে জায়গাগুলোটা অনেক হন্টেড। আবার মামার মুখ থেকে একটা শোনা কথা, মামার মতো ফ্রেন্ড সার্কেল একই এজের ছিল একটা ছেলে, তার বাড়ির সামনে একটা পুকুর ছিল, রাস্তার এপার ওপার, পুকুরটা পাহারা দিত, কই মাছ চাষ করতো, তাই পাহারা দিত পার রাত্রেবেলা। পুকুরের সাইড দিয়ে যে তাল গাছ, বিভিন্ন ধরনের গাছ মানে একটু পরপর লাগানো থাকে, ওইরকম তাল গাছ লাগানো ছিল, বেশি বড় না, আমাদের হাইট থেকে 2-1 ফিট বড় হবে। তো ওইখানে না মাঝে মাঝে একজন বুড়িকে বসে থাকতে দেখা যেত, বুড়ি বয়স্ক। তো উনি যখন কই মাছ রেগুলার চাষ করা শুরু করলো, মাছ বড় হইলো, পুকুর পাহারা দিতে হবে, তখন সে ওইখানে পাহারা দেয় ডেলি। এখন রাত্রেবেলায় প্রায় রাত্রেবেলায় বুড়ি তাকে প্রচন্ড ভয় দেখায়। এখন কিরকম টাইপ ভয়, সে ঘুমাচ্ছে, পাহারা দিতে দিতে ঘুমিয়ে গেছে ঘাসের উপর, ঘুম থেকে উঠেই যদি চোখ খুললে একজন বুড়ি আপনার চেহারা দিকে ধাপ করে তাকায় রয়েছে, এরকম একটা দৃশ্য দেখলে কে ঠিক থাকবে? ওই রকম টাইপ ভয় দেখাতো। হঠাৎ করে কি হলো, সে শুধু বলতো আমরা ভয় দেখায়, আবার মাছ এত টাকা, মাছ নষ্ট করা যাবে না, এরকম টাইপ করতে করতে এক টাইম হঠাৎ কি হলো যে সে একদিন পাহারা দিয়ে, পরের দিন পাহারা দিতেছিল, দৌড়াতে দৌড়াতে বাসায় চলে গেছে, খুব ভয় পেয়েছে, আতঙ্কিত। তার 2-3 দিন পরে তার নাক মুখ দিয়ে রক্ত উঠে মারা গেছে। ওই জায়গায় ওইটা অনেক প্রচলিত, মানে বাজারে দাঁড়ায় গল্পটা বললেই সবাই বলে দিবে, মুখে মুখে গল্পটা আছে। কোন জায়গার? এখান থেকে একটু পিছে, আমরা পেছনে চলে আসছি, পিছনে মানে বলতে কি সামনের দিকে, আমরা যেখানে নামছি তার থেকে আরেকটু সামনে এগিয়ে গেলে আমরা ওটা পাবো, ওই জায়গাটা পাবো, ওই জায়গাটাই। ওকে, মানে পুরো এরিয়াটাই আমার যেটা মনে হচ্ছে বেশ ব্যাপক মাত্রায় ভয়ঙ্কর, এবং আমরা কোথাও যে অজ্ঞান হয়ে যাওয়া বা পরবর্তীতে একটু অসুস্থ হলেও পরবর্তীতে সুস্থ হয়ে যায় এমন পাচ্ছি, কিন্তু এখানে যারই কোনো কিছু প্রবলেম হচ্ছে বড় ধরনের একটা ঘটনা, বড় ধরনের প্রবলেম হচ্ছে। তো মোটামুটি এই ছিল আপনাদের ঘটনাগুলা? হ্যাঁ, এই ছিল, এই আমাদের ময়মনসিংহ ট্যুরে গিয়া মানে যত এক্সপেরিয়েন্স, মানে আপনাদের সাথে আরেকবার। হ্যাঁ, রাইট। এবং আপনারাও নিয়ে আসছেন আমাদের এখানে, তবে আপনারা খুঁজে যেই ভয়ঙ্কর জায়গা বের করছেন, আমরা নিশ্চয়ই, আমি আর এখানে একটু অবাক হয়ে গেছি যে আপনারাও মানে এত ঘোরাঘুরি করেন। যাক, আমাদের সঙ্গে আরো একজন বন্ধু অনেকক্ষণ যাবৎ কথাবার্তা বলা হয়নি, ওনার সঙ্গে আমরা একটু পরিচিত হই। আপনার পরিচয়টা একটু ভালো করে জানি। আমার নাম বিল্লু, আমি ল্যাবিড হসপিটালে চাকরি করি, আমার হোম ডিস্ট্রিক্ট মাগুরাতে। আচ্ছা আচ্ছা, মাগুরা জেলার শ্রীপুর থানার একদম লাস্ট বর্ডারে আর কি বাড়িটা। বাড়িটা এমন এক জায়গায় যে গোরাই নদী আমাদের বাড়ির, একদম গোরাই নদীর পারে আমাদের বাড়িটা। গোরাই নদীর ভিত্তিক আমি যে গল্পটা বলবো, এটা নদীরই একটা আমার অন্তত ভয়ঙ্কর একটা গল্প আর কি। আচ্ছা, আমার ঘটনাটা হচ্ছে গোরাই নদীর পারে আমাদের বাড়িটা। ইনফ্যাক্ট আমার বাসা অন্য একটা নদীর পারে, আমার গ্রামের বাড়ি। আচ্ছা, তো নদীর পারে আমাদের বাড়িটা একদমই নদীর সাথে, সামনে নদীর মানে ঘাট, যেখানে মানুষ পারাপার হয়, নৌকা পারাপার হয়। আচ্ছা আচ্ছা, তো খেয়াঘাট বলে যেটা, হ্যাঁ খেয়াঘাট। তো আমি তখন আমার বয়স 10-11 বছর এরকম, 5 বা 6 এরকম সম্ভবত আমি পড়ালেখা করি। তো রাত্রে 8টার পরে আমাদের ওই খেয়াঘাটটা বন্ধ হয়ে যায়। খেয়াঘাটটা বন্ধ হয়ে যায়, বন্ধ হওয়ার পরে তারপরে অনেক সময় 2-1 অনেক রাত করে পার হয় আর কি। পার হওয়ার জন্য তারা কি করে, নদীর উপর থেকে ডাকাডাকি শুরু করে যে আমাকে পার করে নিয়ে যান, এইভাবে বলে। কিন্তু যারা খেয়ার মালিক এরা তো ঘুমিয়ে থাকে, এরা তো সাধারণত রাতে আর 8টার পরে কারোর পার করতে চায় না, লোকজন অনেকক্ষণ দাঁড়িয়ে থাকে। তো আমি একদিন কি করলাম,
হঠাৎ আমি তখন জেগে আছি, একদম নদীর পারে বাড়ি, আমাদের বাড়ির পার হয়ে তারপরে খেয়ার মালিক যারা তাদের বাড়ি, আমাদের বাড়িটা একদম এক ফার্স্ট, আমাদের বাড়ি থেকে এক হাত পরে আর নদীটা একদম কোল ঘেসে, মানে ভাঙ্গন এলাকা তো, মানে পার ভাঙ্গে আমরা আস্তে আস্তে বাড়িটা শর্ট পিছনে নিয়ে যাই এইভাবে আর কি। তো ওই দিন রাত্রে আমি পাশের বাড়ি আমার এক বন্ধু আছে, ওর নাম হলো একান্ত বিশ্বাস, তো ওকে বললাম যে ওই দিন ছিল খুবই জ্যোৎস্না রাত, একদম ফুটফুটে জ্যোৎস্না রাত, ভয় টয় করতেছে না, এলাকাতেই তো আমাদের সবকিছু। আপনি যেহেতু কথাটা বললেন যে ভয়টাই করতেছে না, তো আমি এর মাঝখানে আপনাকে একটা প্রশ্ন করে রাখি, আপনি কি মানে বিশ্বাস করেন ভয় ভূতে? ভূতে আমি তখন বলতো ভূতে বিশ্বাস করতাম না। এক্স্যাক্টলি, এটাই জানতে চাচ্ছি। ভূতে বিশ্বাস করি না, আসলে ভূত বলে কিছু আছে। আমি নিজেই বলতাম যে আমি ভূত দেখবো, দেখি ভূত আমি কেমন জিনিস, কিভাবে তারা কথা বলে, কি করে। হ্যাঁ, তখন পর্যন্ত মানুষের মুখে শুনতে হাস্যকর লাগে, দেখি আমিও জীবনে একটা ভূত দেখবো, সেটা বেশিরভাগ মানুষের ক্ষেত্রেই হয়। যেমন আমাদের প্রোগ্রাম শুনে অনেকে হাসছে, এটা অনেকের কাছে মনে হবে যে ঘটনাগুলো তো শুধু মানে কি বলছে, যাদের জীবনে ঘটেছে তারাই বলতে পারবে। তারপর কি হলো বিল্লু? তো সে আমার বন্ধু একান্তকে নিয়ে আমরা দুজনে বললাম চল নদীর উপরে, উনি ডাকাডাকি করতেছে, তো ওনাকে আমরা পার করে নিয়ে আসি দুইজন। মানে নদীর ওপার থেকে কেউ একজন ডাকতেছে, এপারে আসার জন্য ডাকতেছে মাঝিদেরকে, কিন্তু মাঝিরা ঘুমায় আছে, কেউ সাড়া দিচ্ছে না। তখন আপনারা দুইজন চিন্তা করলেন যে আপনারা যাই নিয়ে আসবেন, আমরা যে নিয়ে আসবো। হ্যাঁ, আচ্ছা। তখন আমরা কটা বাজে? তখন রাত 10টা বাজে, 10টা 10:30 এরকম বাজে। তো ওরা মাঝিরা কি করে, নৌকা যখন বন্ধ হয়ে যায়, নৌকার যে হাল আছে না, বইটা তো ছোট নৌকার বইটা বলে, এটা হলো বড় নৌকার হাল বলে আর কি। মানে লগি থাকে, বাঁশ লগি থাকে, আর একটা হাল থাকে, যেটা হাল বাইতে হয়। লগি দিয়ে তো এটা সাপোর্ট দিতে হয়, প্রেসার দিতে হয় আগানোর জন্য। তো এই হালটা আমরা কোথাও খুঁজে পাচ্ছি না। মাঝিরা কি করে, এটা খুবই লোকালয়ে রেখে দেয়। আচ্ছা, এটা বাড়িতে লুকিয়ে রাখে, বাড়িতে না, ওই নৌকার আশেপাশেই। হ্যাঁ, আঁকা বাঁকা উঁচা নিচু পরিবেশ, ভাঙ্গনের এরিয়া তো এরকম আর কি। তো ওটা কোথাও খুঁজে পাচ্ছি না। তো এক পর্যায়ে খুঁজতে পাইলাম, ওরা এটা টেনে বাড়িতে নিয়ে যাওয়ার একটা কারণ আছে। কারণ মানে আমাদের বাড়ি ছাড়া নৌকাটা প্রায় 100-150 ফুট নিচে, অনেক উঁচু। তো আমরা মানে হালটা পেলে ওকে নিয়ে নৌকা আস্তে আস্তে দুজন গল্প করতে, মানে মজা পাচ্ছে, জ্যোৎস্না রাত, ভালো লাগতেছে, দুজন যে ওনাকে পার করে নিয়ে আসলাম। তো আমাদের মনের মানে আমাদের ভিতরে কোনো আশা বা কোনো ইয়া ছিল না যে ওনাকে পার করবো, কোনো কিছু লোভে এরকম কিছু, মানে টাকা নিবো এই ধরনের কোনো সাহায্য জাস্ট এমনিতেই। রাত 10টা 10:30, খুব বেশিও না। আর আমাদের তো এলাকাতেই তো, আমরা তখন তো ছোট, আমি এটা দুজন গেলাম, যাওয়ার পরে তো ওনাকে পার করলাম। পার করার পরে এইভাবে যখন আমাদের কুলে চলে আসলাম, উনি যখন চলে যাবে, তখন আমাদের দুজনের 4টা টাকা দেয়, আমাদের 2 টাকা করে। তখনকার সময় 2 টাকারও অনেক মূল্য ছিল আর কি। তো প্রথম দিন যখন টাকা দিল, তখন আমাদের মধ্যে একটা লোভ তৈরি হলো যে ভালো তো, আমরা যখন স্কুলে গেলে 2 টাকা বন্ধুদের সাথে অনেক মজা করতে পারবো, বেশ ভালো লাগলো। এইভাবে অপেক্ষায় থাকতাম, কে কখন কবে এসে ডাকবে। তো এইভাবে অপেক্ষা করতে করতে আমরা 2 বন্ধু প্রায় এরকম পার করতাম। পার করতে করতে আমার ভিতরে একটা জিনিস কাজ করলো যে একদিন আমি একা পার করব, কারণ একা পার করলে ওই টাকার ভাগটা তো ওকে দিতে হবে না, এরকম একটা আমার ভিতরে কাজ করলো। মানে আমি এরকম বেশ মানে অনেকদিন ধরে এরকম হয়তো 1 বছর ধরে এরকম পার করতে, মানে মানুষের মাঝে মাঝে পার করি টাকার লোভে। মাঝে মধ্যে আমরা 2 জনে যাই, মাঝে মধ্যে সিঙ্গেলও যাই। তো সিঙ্গেল যেতে যখন সাহসটা বেড়ে গেল, তখন চিন্তা করলাম আমি একাই যাই, ওকে আর নিব না, হয়তো টাকার পরিমাণটা বেশি পাবো। এরকম একটা দিনে গভীর রাতে, তখন 12টারও বেশি বাজে, আমি বাড়িতে শুয়ে আছি এবং সেদিন অন্ধকার রাত, গভীর অন্ধকার, গভীর রাত্রে একটা লোক এসে এভাবে ডাকতেছে, যে আমাকে এত করুণ চিকন সুরে ডাকতেছে যে মনে হচ্ছে ওই ডাকটা আমি শুধু একাই শুনতেছি, মনে হচ্ছে আপনাকেই আমাকেই মনে হচ্ছে এভাবে ডাকতেছে। প্রতিদিন আমি তো যাই, মানে ওই লোকটা মনে আমাকেই এভাবে ডাকতেছে। আমি মাঝখানে এমনও লোকের পার করছি যে যারা আমাদের গ্রামেরই মানুষ। আচ্ছা, আমাদের গ্রামের জেলে সম্প্রদায় আছে, যারা মাছ বিক্রি করে, তো অনেকে আছে গভীর রাত করে, হ্যাঁ, যাদের কাজ শেষ হয় না, হয়তো মাছ বিক্রি শেষ হয় না, তারা তো শেষ করে আসবে সাধারণত। আমি যেহেতু পার করি, মানে পারের একটা পরিমাণ আমাকে দেয়, ফি দেয়, আর এমনি খুশি মানে একটু বেশি দেয়, জেলেরা বিশেষ করে বেশি দেয়। তো আমি খুবই লোভে থাকতাম যে ওদের পার করবো, মনে হয় যেন ওরাই ডাকতেছে। নাম ধরে তো ডাকে না যে আমি অমুক বলছি, আমাকে পার করে নিয়ে যাও, এভাবে তো বলে না, জাস্ট বলে আমাকে পার করে নিয়ে যাও, ওই মাঝিদের নাম ধরে ডাকে। তারপর আমি এরকম অপেক্ষায় থাকি যে মাঝিরা যেন আসে, ওনারা যেন পার হয়। তো সেদিন গভীর রাত্রে
ওইরকম করুণ সুরে আস্তে আস্তে ডাকতেছে যে আমাকে পার করে নিয়ে যান, আমাকে পার করে নিয়ে যান। তখন আমি ঘুমিয়ে আছি, আমি উঠলাম আস্তে আস্তে। আমি তখন বাড়িতে মানে ছোটবেলা থেকে আমি একা একা ঘুমানোর অভ্যাস, একা একাই ঘুমাই। তো ওই দিন গভীর রাত আমি উঠছি, ওঠার পরে আমার হাতে একটা টর্চ লাইট, ওটা আমার বাবার টর্চ লাইট ছিল। আমি বাবার বিছানা থেকে আস্তে করে টর্চ লাইটটা নিয়ে আসছি। এটা তখনকার লাইট গুলো ছিল ব্যাটারি চালিত লাইট, 3 ব্যাটারি 2 ব্যাটারি এরকম, একটা ছিল 3 ব্যাটারি লাইট। ওইটা আমি নিয়ে বের হয়েছি। বের হয়ে আমাদের বাড়ি থেকে সেই যে গভীর নিচে আস্তে 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 নামছি। এমনই যে রাত্রে মানে কিছু মাটি ধরে ধরে আস্তে 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 নামছি, যাতে কেউ শব্দ টের না পায় হয়তো আমি যাচ্ছি। হ্যাঁ, এরকম গভীর রাত, আর সামনে তো এত অন্ধকার কিছু দেখা যাচ্ছে না। মাঝে মধ্যে আমি লাইট মারতেছি, খুবই ঘন ঘন লাইট মারতেছি না যে কেউ আমাকে দেখে ফেলবে। মানে এত চুপচাপ যাচ্ছি। এখন ওই নদীর নিচে গেছি, নিচে যাওয়ার পরে নৌকায় উঠছি। নৌকায় তো হাল নাই, ওই দিন আমি হাল আর কোথাও খুঁজে পাই না। এখন হাল যে খুঁজতে যাবো, এটাও একটা আমার মানে ভিতরে একটু ভয় ভয় কাজ করতেছে। এত রাত্রে তুই বিভিন্ন জায়গায় ওই ইয়াটা খুঁজতেছি, কিন্তু অনুপার থেকে আমাকে ডাকতেছে যে তাড়াতাড়ি আসেন, তাড়াতাড়ি আসেন। মানে এত চিকন সুরে ডাকতেছে, মানে কণ্ঠটা খুবই ভালো লাগতেছে, মায়াকাড়া একটা মায়াবী মানে সুরে। পুরুষ কণ্ঠ, হ্যাঁ পুরুষ কণ্ঠ, কিন্তু মনে হচ্ছে যে উনি আমাকেই ডাকতেছে, আর কেউ এই শব্দ শুনতে পাচ্ছে না। আমার কাছে এরকম ভিতরে কাজ করতেছে, খুব ভালো লাগতেছে। তো আমিও মাঝে মধ্যে বলতেছি যে একটু অপেক্ষা করেন, আমি তো হাল খুঁজতেছি, আমি হাল পেলে আপনাকে নিয়ে যাচ্ছি, আপনি অপেক্ষা করেন। তারপরে হাল তো খুঁজে খুঁজে কোথাও পেলাম, পাওয়ার পরে হালটা যে লাগানোর পরে আস্তে 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 নৌকা বাজছে এবং ওনার দিকে লাইট মারতেছি, নৌকার দিকে লাইট মারতেছি। তো যখন আমি মানে নদীর অর্ধেক, তখন থেকে আমি লাইট মারা শুরু করছি। তো মাঝে কিছুক্ষণ পর পর মানে নৌকার ঘাটটা কোন দিকে, এটা তো অন্ধকারে আমি চিনবো না লাইট না মারলে। তো সেটা চেনার জন্য, দিক নির্দেশনা পাওয়ার জন্য লাইট মারতেছি, কিন্তু লাইটটা ওনার সামনে যে মাঝে মধ্যে পড়তেছে। তো পড়লে পরে দেখি উনি লাইট যখন মারি তখন দেখে যে উনি একা একটা মানুষ, আর উনার হলো একটা সাইকেল আছে, আর সাইকেলের পিছনে মাছের ঝাঁকা, খালি ঝাঁকা আর কি, খালি ঝাঁকা। তো উনি কিছুক্ষণ পর বলতেছে যে ভাতিজা লাইট মারা লাগবে না, তুমি তো আসতেইছো, আমি তো আছি, লাইট মারা লাগবে না, তুমি চলে এসো, তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো, এরকম করতেছে। তারপরে আমি গেলাম, যাওয়ার পরে যখন ওই ঘাটের কাছে কাছে আমি নৌকাটা ভিড়ছি, নৌকাটা বাঁধছি, বাঁশের সাথে নৌকাটা সুন্দর করে বাঁধছি, বেঁধে ওনাকে ডাকতেছি যে আসেন। মানে উনি এমন একটা কণ্ঠে ডাকতেছে কাছে যে আমি ওনাকে মানে চিনতে পারছি, এরকম মনে হচ্ছে আমাদের গ্রামেরই একটা জেলে, উনি এরকম রাত করে আসছে। তখন পর্যন্ত কিন্তু আমার ভিতরে ভয়ের কোনো অবকাশ নাই। আমার মানে পূর্ব অভিজ্ঞতা আছে, আমি অনেকবার আসছি, কোনো ব্যাপার না, এবং ভুতুরে কোনো কিছু আপনার জন্য এটা স্বাভাবিক, একদমই স্বাভাবিক, কোনো কিছু ভিতরে কাজ করতেছে না। কারণ অস্বাভাবিক যদি লাগতো তাহলে তো আমি কখনোই আসতে পারতাম না। ভেরি ট্রু থিং টু সে। এটা কিন্তু আসলে খুব সত্যি একটা কথা। বেশিরভাগ ঘটনা কিন্তু এই জন্যই ঘটে, হ্যাঁ, কারণ আমাদের মনে ভয় না থাকা পর্যন্ত কিন্তু আমরা ভয় পাই না। এবং যেটা এখন হয়তো অনেকে শুনতে ভাবতেছে যে এত রাত্রেবেলা একটা ছেলে 7-8 পড়ে বা ক্লাস 6-7 পড়ে, ওর কি এত সাহস আছে নাকি? তো সাহসটা কিন্তু থাকে, অ্যাকচুয়ালি সাহসটা থাকে। তার নিজের এলাকা, নিজের পাশের বাড়ির পাশে সে অনেকবার করেছে, 1-1.5 বছর ধরে যাওয়া আসা করতেছে। তো আশেপাশের একটু দূরে, কিছু ছোট ছোট নৌকা দেখা যাচ্ছে যে তারা মাছ ধরতেছে, একটু দূরে দূরে দেখা যাচ্ছে ছোট ছোট আলো জ্বলতেছে, মাছ ধরতেছে। কিছু আমি শব্দও পাচ্ছি যে তারা কথা বলতেছে, মাছ ধরতেছে, বেশ একটু দূরে আর কি। তো নৌকা বাঁধার পরে নৌকা থেকে আমি নামতেছি না, নৌকা থেকে নামে ওনাকে ডাকতেছি যে আঙ্কেল আসেন। মানে আপনি ঘাটে নৌকা ভিড়ে ওনাকে ডাকতেছি, কিন্তু উনি যখন যাই নদীর মাঝামাঝি অবস্থানে যখন লাইট মারি, উনাকে দেখছি আমি একদম নৌকার ওই মানে ঘাটের যে পাড়টা আছে না, চড়াট বলে, যেটা পাড়ে নৌকাতে উঠতে হয়, ওটাকে চড়াট বলে আমাদের গ্রামের ভাষায়। উনি চড়াটের পাশেই, মানে বাঁশের চড়াটের পাশেই উনি দাঁড়িয়ে আছে, সাইকেলটা উপরে, উনি নদীর পাশে পানির কাছাকাছি দাঁড়িয়ে আছে। তারপর নৌকাটা বাঁধার পরে উনি ওই স্থানটা পরিবর্তন করলো, কিছু দূর সাইডে, পানির কিনারায় আছে, কিছুটা সাইডে চলে গেল, সাইডে যে সাইকেল ধুচ্ছে। তা বলতেছে যে এই তো ধোয়া শেষ হয়ে গেছে, তুমি আসো, সামনে এসে আমাকে নিয়ে যাও, সাইকেলটা ধরো, এভাবে বলতেছে। তো তখন আমি দেখি যে উনি সাইকেলটা যখন ধুচ্ছে, ওনার হাতে কোনো পানির কোনো স্পর্শ নাই, অথচ পানির যে একটা শব্দ, আমি শব্দটা কিন্তু পাচ্ছি। এবং লাইট মারতেছি যে আঙ্কেল হয়ে গেছে, আসেন আসেন। উনি তখনও আমাকে ধমক দেয়
যে তুমি বারবার লাইট মারো কেন, আমি তো শেষ হলে তো আসতেছি, একটু অপেক্ষা করো না, বা তুমি আসো না, এসে আমাকে নিয়ে যাও। তারপরে আমি তখন নৌকা থেকে নামলাম, নৌকা থেকে নেমে ওনার দিকে আগাচ্ছে আস্তে আস্তে, যে ওনাকে আমি নিয়ে যাই সাইকেলটা ধরি, ভালো লাগতেছে যে ওনাকে সার্ভিস দিই, টাকা তো পাবোই আমি যতটুকু আগাই ঠিক সে ততটুকু পিছনে চলে যায়। অটোমেটিকলি দেখা যাচ্ছে সাইকেলও এবং উনি নিজেও। তো আমি চিন্তা করলাম কি উনি এরকম করে কেন। তখন পর্যন্ত আমার ভিতরে কিন্তু কোনো ভয়ের কোনো কাজ করতেছে না। আমি এরকম বেশ কিছু দূর আগাইছি, হয়তো 30-40 হাত পর্যন্ত আগাই গেছে তার দিকে, সে ওরকম পিছিয়ে যাচ্ছে। তারপর সেই লোকটার আকৃতি ছিল এরকম যে সাদা একটা, একদম ফুটফুটে সাদা না, ডিপ মিডিয়াম ডিপ আর কি, সাদা অফ হোয়াইট টাইপের। হ্যাঁ, বোরকা যেরকম একদম লং ড্রেস আর কি, একদম মাথা থেকে পা পর্যন্ত খেলা টাইপের। হ্যাঁ, এরকম টাইপের একদম লং ড্রেস পরে আছে, জুব্বা টাইপের আর কি পরে আছে, কিন্তু ওনার চেহারাটা দেখা যাচ্ছে না। কিন্তু এমনি বডিটা আমি দেখতে পাচ্ছি, কিন্তু পুরো চেহারাটা আমি দেখতে পাচ্ছি না। তো লাইট মারার পর দেখে উনি সাইকেল থেকে একটু দূরে, হ্যাঁ সাইকেল থেকে একটু দূরে, অথচ পানির শব্দ হচ্ছে, উনি পানি ধরতেছে কিন্তু উনি কোনো পানির কোনো স্পর্শ নেই। সেরকম আস্তে আস্তে উনি যখন পিছিয়ে যায়, আমি তখন হঠাৎ এক পর্যায়ে ওনাকে বলতেছি, কাকা আপনি পিছনে চলে যান কেন, আর তো এখন তো অনেক রাত, আর তো কেউ আসবে না, আসে না, আমরা চলে যাই। এরকম করতে করতে উনি বলতেছে তুমি আরেকটু আগাও, সামনে আসো, আরেকটু সামনে আসো, মানে এরকম করতে করতে আমাকে কেমন ধরে নিয়ে যাচ্ছে। এরকম করতে তো তখন হঠাৎ আমার ভিতরে একটা ভয় ভীতি কাজ করতেছে। এর মাঝে আমি একটা লাইট মারছি ওনার দিকে, লাইট মেরে দেখি যে ওনার পাউস মাটির সাথে ওনার কোনো স্পর্শ নাই, মিনিমাম 1 হাত মতো এরকম উঁচা মানুষ এবং অনেক লম্বা মানুষ। যখন আমি লাইট মেরে ওনাকে এটা দেখছি, উনি আমাকে ধমক দিছে, নিচে তুমি নিচে লাইট মারো কেন, আমাকে এইভাবে ধমক দিছে, তুমি নিচে লাইট মারো কেন। তখন আমার ভিতরে একটা ভয় ভীতি কাজ করছে যে মসজিদে আমি কোথায় আসলাম, নিচে লাইট মারি কেন, উনি হঠাৎ এখন এই কথা বলতেছে। তখন আমার ভিতরে ভয় কাজ করছে, মসজিদে আমি একা, ওই ঘাটের মধ্যে কেউ নাই, ঘাটের মধ্যে কেউ নাই, অনেক দূরে দূরে লোক 2-1 মাছ ধরতেছে এরকম দেখা যাচ্ছে, এমনকি চাঁদ পর্যন্ত নাই, চাঁদ পর্যন্ত নেই, বিশাল চর। আচ্ছা, তারপর উনি আমাকে ধমক দিল যে তুমি নিচে লাইট মারো না, তুমি সামনে এসে আমাকে সাইকেল ধরো, আমি হেঁটে যাচ্ছি। এরকম করতে করতে আমার তো হঠাৎ ভয় ভিতরে কাজ করলো যে ওনার পাও চাই তো ভূত। আমি তখন কি করব, ভয়ে আমার শরীর কাঁপতেছে, মানে কোনো কথা আমার মুখের মধ্যে বেরোচ্ছে না, হাত কাঁপতেছে, হাত কাঁপতে কাঁপতে এবার এদিকে উনি যখন ধমক দিল না, ধমক দেওয়ার পর থেকে আমার লাইটটা ডিস্টার্ব দেওয়া শুরু করলো। লাইট মারি, লাইটের আলো জ্বলে না, বিশাল অন্ধকার, চারপাশে কোন দিক তাকাবো আমি। আমার কাছে এমন মনে হচ্ছে যে নৌকাটা কোন জায়গা বান্ধিছি, যে ঘাটটা আমার ভিতরে কাজ করতেছে না, কোন দিকে যাবো। লাইট ডিস্টার্ব, তাড়াতাড়ি লাইটের পিছনে যে ইয়াটা আছে না, পাঁচটা খুলে ব্যাটারি একটু ধাক্কা দিলাম, লাইট জ্বলে বন্ধ হয়ে যায়, মানে এক কথায় ডিস্টার্ব দিচ্ছে আর কি। তখন আমার ভিতরে আরো ভয়ভীতি কাজ, মানে শরীরটা একদম পশম আমার খারাই গেছে, আর কোনো দিক নির্দেশনা আমার ঠিক নাই। এই অবস্থায় আমি মানে একটু ভয়ে পিছাচ্ছি আর কি, একটু ভয়ে পিছাতে উনি তখন আমারে বলে, এই বেটা পেছাস কেন, দাঁড়া, এইটা বলে আমারে উনি তাড়া দিছে আর কি। তাড়া দিলে আমি তো পুরা আপনার দিকে দৌড়ানো শুরু করছে, আমার দিকে দৌড়ানো শুরু করছে। উনি যখন আমার দিকে দৌড়ায় না, আমি তখন এটা স্পষ্ট মনে আছে আমার, যে মনে হচ্ছিল যে উনি তখন একা না, ওনার চারপাশে অনেক বড় একটা মানে বট গাছের মতো ছায়া আমার দিকে আসতেছে। আমি তো পিছনে ঘুরে বিশাল জোরে চিল্লানি দিছি, চিল্লানি দিয়ে আমি মানে এত জোরে চিল্লানি দিছি, আমার নদীর ওপারের মানুষ আমার চিল্লানি শুনে মানে ঘুম ভাঙছে, সবাই দৌড়ায় টের পাইছে কে। আমি তো প্রচুর জোরে শুধু এক কথায় আমি চিল্লাচ্ছি, চিল্লানো ছাড়া আমার কোনো শব্দ মুখ দিয়ে আসতেছে না, এবং ওপার থেকে বলতেছে কে তুই কে, এরকম বলতেছে ওপারের লোকজন। আমি যে আমার নামটা বলবো, আমার নাম ক্লিয়ার আমি বলতে পারতেছি না, যে আমি বিল্লো, শুধু চিল্লাচ্ছি, বাঁচাও, কে আছো তোমরা, আমাকে তাড়াতাড়ি নিয়ে যাও। কয় তুই ওইখানে কি করতে গেছিস, এরকম বলতেছে। বলতে আশেপাশে যারা যে দূরে যারা মাছটা ধরতেছিল, ওরা অনেকে দৌড়ায় আসলো, দৌড়ায় এসে দেখে যে আমি ওই চিৎকার দিতে ক্লান্ত হয়ে আমি অলরেডি পড়ে গেছি, নৌকায় আমি উঠতে পারি নাই, পড়ে গেছি আর কি। লোকজন এসে দেখে যে আমি, কয় তুই এখানে কি করতে আসছিস এত রাত্রে, হ্যাঁ সাথে তোর সাথে আর কে আসছে, ওরা হয়তো ভাবছে আমি মাছ টাছ ধরতে আসছি, সাথে তো মাছ ধরা কিছু নাই, শুধু একটা লাইট। তারপরে উপার থেকে লোকজন আর কি আমাকে এসে নিয়ে গেছে। আমি তখন বেশ কয়েকদিন অসুস্থ ছিলাম আর কি। আমাদের এখানে তখন একটা জিনিস প্রচলন ছিল যে ভয় পেলে নাকি পেটে ব্যথা হতো, পেটে পাথর হতো। এটা আমার বাস্তব, আমার এটা হয়েছিল। আমি পুরো 3-4 মাস এই অসুখে ভুগছিলাম, পেটে আমার পাথর হয়েছিল। এটা কোনো মানে এমনি কোনো যে ডাক্তারের মাধ্যমে এটা ট্রিটমেন্ট করে ভালো হয় নাই, এটা কবিরাজ আছে এলাকাতে যে ঝাড়পোক ট্রিটমেন্ট গুলা দেয়, এইগুলা দিয়ে আর কি আমাকে সুস্থ করেছিল আর কি। এই ঘটনাটাই আমি জীবনে একটা ঘটনা যেটা প্রচুর পরিমাণে ভয় পেয়েছি। মানে আমি যদি একটু কল্পনা করে মানে চিন্তা করে, আমরা তো এমনিতেই যেই তেঁতুল গাছের নিচে বসে আছি, তারপর উনি যে বর্ণনাটা দিছে, মানে জাস্ট
কিছু বলার নাই, মানে এটা যে ওইটা ফেস করছে সে বলতে পারবে লাইফে ভয় কাকে বলে। বাসায় বসে হঠাৎ করে এটা টের পাওয়া যাবে না, মানে ডাকতে ডাকতে হঠাৎ করে তার দিকেই চলে আসতেছে এখন বাচ্চা একটা ছেলে, এবং আশেপাশে কোনো মানুষ নাই, কিচ্ছু নাই, নদীর পাড়ে, মানে চিন্তা কর। আচ্ছা, ওই জিনিসটার কোনো ফেস আপনার কি মনে আছে? অনেক লম্বা মানুষ, মাথাটা একদমই চিকন ছিল, বডিটা একটু হালকা বডির মনে আছে, কিন্তু মাথার চেহারাটা কালো, তবে সাদা একটা জুব্বা একদম লং ড্রেস পরে আছে, সেলাই ছাড়া লং ড্রেস পরে আছে, পাটা কিছু দেখা যাচ্ছে না। এরপরে কি আর কিছু ঘটেছে আপনার লাইফে, নাকি এইটাই মোটামুটি আপনার লাইফে এখনো পর্যন্ত সবচেয়ে? আরো একটা ঘটনা আছে, মানে এটা হলো আমি নিজে মাছ ধরতে গেছিলাম ওই নদীতেই, এটা আমাদের বাড়ি ছাড়া 1/2 কিলোমিটার। এই ঘটনার পর এই ঘটনার পর তখন আমি ক্লাস 9-এ পড়ি। আচ্ছা, মাছ ধরতে গেছি, তখন আমরা মাছ ধরতে যেতাম 5-6 জন মিলে, দিনে মাছ ধরতাম, রাতে মাছ ধরতাম। আমি এরকম জীবন অনেক মানে জেলেদের সাথে মাছ ধরছি। তো একদিন দিনের বেলায় মাছ ধরতেছি চরের উপরে আর কি, সাইডেই চরে আমাদের এই গড়াই নদী। দুপুরে মাছ ধরতে তো ওই দিন দুপুরে একটা হিন্দু লোক মারা যায়, ওনাকে শ্মশানে আর কি পুরাইতে আসছে আর কি। তো আমরা দেখতেছি শ্মশানে পুরাছে, তখন তো দিন, তখন শ্মশানে লোকটা পুরাচ্ছে, আমরা হাসাহাসি করতেছি, মজা করতেছি, দিনে তার ভয়ের কোনো অবকাশ নেই। তো দিনে ওইখানে মাছ ধরছি, মাছ ধরার পরে হিন্দুদের পুরানোর পরে শরীরের কোনো একটা অংশ পড়ে না, নাভি এবং পিঠের একটা কি যেন অংশ বলে, আমি সঠিক জানি না, এই দুইটা অংশ পড়ে না। এই দুইটা অংশ কি করে, বাঁশ আছে না, বাঁশটা ফাড়ে মাঝখান থেকে, কিছু অংশ ফেরে বাঁশের এই মাঝখানে সেই জিনিসটা দিয়ে ভালো করে বেঁধে, মানে পানি ছাড়া 20-25 হাত দূরে ওইটা মানে মাটিতে পুঁতে রাখে। তো ওই লোকটা মারা গেছে, ওনার ওই জিনিসটা এইভাবে রেখে ওনারা চলে গেছে ওনাদের কাজ শেষ করে। ঠিক ওই দিনে এই রাত্রে এবার মাছ ধরতে আসছে ওইখানে। আমরা মাছ ধরতাম হচ্ছে এটাকে অনেক বিশাল এরিয়া নিয়ে জাল ফেলে, 2 পাশ থেকে লোকজন 4-5 জন এক পাশে টেনে কাছে নিয়ে আসে, সাথে 2 মাথা একসাথে নিয়ে আসে, বিশাল এরিয়া নিয়ে জালটা ফেলানো হয় আর কি। তো ওই দিন ওই জালটা এমন ভাবে ফেলছে যে ওইটা মাঝখানে পড়ে গেছে। তো জেলেরা তো ভালো জানে কোথায় কিভাবে জাল ফেললে মাছ ধরা যাবে। জাল টানতে এক পর্যায়ে ওই জাল এসে ওই বাঁশে বেঁধে গেছে। কিন্তু ওই দিন আমার একটু ভয় করতেছিল, যখন জালটা যতক্ষণ ওদের সাথে কাজ করতেছি ওদের কাছে থেকে জাল টানতেছি, খুব বেশি দূরে যাচ্ছে না, ভিতরে ভয় কাজ করতেছে, কিন্তু ওই ভয়টা ওদের আমি বুঝতে দিচ্ছি না। কিন্তু ওই জালটা যখন বেঁধে যায় তখন ওরা টের পাই যে জালটা বেঁধে গেছে, তখন আমারে বলতেছে জালটা ছাড়াই দিতে। এখন আমাকে তো যেতেই হবে, তো ওরা আমারে বলতেছে তুই যে ওইটা ছাড়াই দিয়ায়। তো আমি চিন্তা করলাম যে আমি কিভাবে যাই, ভিতরে ভয় কাজ করতেছে, ভয়টা ওদের বুঝতে দেওয়া যাবে না। তো আমি গেলাম, আমি পানিতে কিছু দূর অর্ধেক গেলাম, ভিজে অর্ধেক গেলাম, যাওয়ার পর আমি ফিরে আসছি। আমি বলছি যে আমার ভয় লাগতেছে, আমি যেতে পারবো না। তখন ওরা বলতেছে তুই গেছিস, তুই ভিজে গেছিস, তোকেই তো যেতে হবে, আবার কে যাবে, তোমাকেই যেতে হবে, যাও, এরকম ঝাড়ি দিল। পরে গেলাম, খুব বেশি দূরেও না, কিন্তু দূর না হলে ভয়টা তো ওইটা মানতেছে না। হ্যাঁ, অনেক চেষ্টা করতেছে, জাল অনেক ভারী জাল, তো অনেক বড় জাল, ওইটা জাল সহ ওই বাঁশের উপর দিয়ে সাইডে ফেলতে হবে এরকম, কিন্তু আমার যে শক্তি সামর্থ্য এটা আমি পারতেছি না। তো এরকম আর ওই যত ওর কাছে যাচ্ছি আমি একটু চেষ্টা করতেছি দূর থেকে ওইটা ফেলানোর জন্য, ওর কাছে যত দূরে না যাই আমি পারি, কিন্তু দূরে যাই পারতেছি না। ওইটা বাঁশ না ধরলে তো আমি পারবো না, কিন্তু বাঁশটা আমি কিভাবে ধরবো? কিন্তু ওরা বলতেছে ভয় কিসের, তো আসি এখানে, তুমি করো। করতে করতে এক পর্যায়ে একটা মাছ আসছে, একটা মাছ, বড় মাছ, চিতল মাছ এসে আমাকে পায়ে আঁকড়ে ধরছে। মাছ পালানোর জন্য হয়তো ছোটাছুটি করতেছে, পায়ের মধ্যে লেগেছে, পায়ের মধ্যে আমার পায়ে লেগেছে। পায়ের মধ্যে লেগলে আমি চিৎকার করে উঠছি যে বাঁচাও, আমাকে মরা মানুষের টেনে নিয়ে যাচ্ছে, এরকম স্রোত ছিল এখানে। আর ওই জায়গাটা হলো একটু শ্মশান, তো একটু কোল ভাঙ্গা টাইপের আর কি। তো ওরা তাড়াতাড়ি একজন এসে আমাকে আর কি ধরে, আমি তো চিল্লাই দিই, আমি নদীতে আর কি ওই জাল ধরে ভেসে আছি। ওই প্রচুর আমি একটা ভয় পাইছি ওই দিন, যে এমনির ভিতরে ভয় কাজ করতেছিল, হয়তো এটা আসলে ওইটার কারণে মানুষই এসে আমাকে ধরছে, এটা বড় একটা ভয় পাইছি ওই দিন আমি। তো রেহান, মানে বিশেষ করে ওনার সেই নৌকার ঘটনা, মানে আমার মনে হয় পুরোই এক ঘটনাতেই আজকে। সেটাই, আমাদের এখানে তো মানে এবিসি রেডিও তো কম মানুষ না, প্রচুর পরিমাণে মানুষ শুনে। তার মধ্যে নিশ্চয়ই ওনার মতন, উনি যেরকম ছোটবেলায় আশা করি মাইন্ড করবেন না বিল্লো ভাই, একটু দুষ্টই ছিলেন, তো এরকম দুষ্ট কেউ যদি থাকে তাহলে তাদেরকে আমি বলবো এই এক্সপিরিয়েন্সটা বোঝার জন্য। আমার মনে হয় যারা ডর শুনবে এই ঘটনাটা আমি জানি না রাতের বেলা তাদের কাছে কিরকম এফেক্ট ফেলবে, তবে আমার মনে হয় যে যেখানে থেকে যে অবস্থাতে থেকেই শুনুক, এই ঘটনাটা ভয় পেতে বাধ্য। ভয় আমি পাওয়ার পর থেকে আজও আমি রাতের বেলায় কোনো কিছু
কোনো কিছু দেখলেই কেমন যেন ভয় পাই আমি, সেই ভয় এখনো ভিতরে আমার কাজ করে। না আসলে আপনার গল্পটা অন্যরকম ভালো লাগছে, আর আমাদের সাথে তো আরো মানুষ আছে, তাই না সুমন? আপনার নামটা বলতে চাচ্ছি না। আচ্ছা, আপনি নাম বলতে চাচ্ছেন না। আচ্ছা, আপনি যেহেতু নাম বলতে চাচ্ছেন না, আমরা সেক্ষেত্রে রেহান এক কাজ করে ওনাকে আমরা ভাই নামেই বলি। অবশ্যই। ঠিক আছে ভাই, তাহলে আপনি যেটা বলছিলেন যে আমরা একটু মানে আপনাকে দেখেও যেটা বুঝতে পারছি যে আপনি খুব বেশি কথা বলতে যাচ্ছেন না, আপনি একটু কম কথার মধ্যেই সবকিছু শেষ করতে চান। মানে আমার সন্ধ্যার পরে পুরোপুরি আমি একা হয়ে যাই, আমার সাথে কেউ থাকতে পারে না, আমার কোনো বন্ধু বান্ধব কেউ সাথে থাকতে পারে না, বন্ধু বান্ধব কেউ থাকতে পারে না, শুধুমাত্র আমার যারা রিলেটিভ, যাদের সাথে আমার মা বাবা কিংবা আমি এই ব্যাপারগুলো শেয়ার করছি, তারা যারা জানে, অনেকেই সন্ধ্যার পর আমার সাথে থাকতে চায় না। কেন? আমার সাথে কেউ থাকে, এমন কেউ থাকে যে সে পৃথিবীতে নাই। আমার কিছু দু একটা বন্ধু মারা গেছে স্কুল লাইফে, তারপরে গাড়ি অ্যাক্সিডেন্টে কিংবা যে কোনো কারণে, তারা আমার সাথে থাকে। এদের সবারই কি অস্বাভাবিক মৃত্যু হয়েছে? না, স্বাভাবিক অস্বাভাবিক মানে মোটামুটি যাদের আপনি বলতে যাচ্ছেন যে এমন কিছু মানুষ আপনার সাথে থাকে যারা অলরেডি পৃথিবীতে আর এক্সিস্ট করে না। না, যেমন এসএসসি করে যখন ঢাকা আসছি, ঢাকা আসার পরে বাবা যখন বাইক কিনে দিচ্ছে, তখন মানে নতুন নতুন বাইক চালাই এবং অনেক ফ্রেন্ডরা স্ট্যান্ডও করে। স্টান্টের কথা বলছেন, বাইকের স্টান্ট যে দেখানো হয়, তখন এটা এত অ্যাভেলেবেল না হইলো। মানে আমরা যে পাশে ছিলাম ঢাকার ওই পাশে অতটা দতরিয়া না, ওইটা করতে যায় সোনারগাঁ রোডে আমাদের একটা বন্ধু মারা গেছে গাড়ি অ্যাক্সিডেন্টে, এবং ও লাস্টটা আমি ক্যারি করছি সোনারগাঁ থেকে ঢাকা পর্যন্ত আনার জন্য। তখন টেম্পুতে আমি নিয়ে আসছিলাম, আমার কোলে ছিল, তো ও আমার সামনে হুন্ডা চালানোর সময় প্রায় ও আমার সাথে থাকে। বুঝতে পারলাম না, মানে আপনি যখন হুন্ডা চালান আপনি অনুভব করেন যে আপনার এই বন্ধু আপনার? ভাইয়া, অনুভব একটা ব্যাপার, একটা মনে একটা অনুভব, আমি শারীরিক অনুভব করি যে ওর পিছনে বসা, ও আমার ধরে রাখছে, কিংবা ওর পায়ের সাথে আমার পা লাগতেছে, এরকম একটা যে। আচ্ছা, ওর কথা আলাদা ভাবে যদি না বলি, মৃত মানুষের সাথে আপনার যে কানেকশন, ঠিক আছে, যেটা প্রায় হচ্ছে মাঝে মাঝে, আপনি কি এটার কোনো কারণ খুঁজে পাইছেন? না, এখন পর্যন্ত। তারা কেন আপনার কাছে কি কোনো খবর দিতে আসে যে আমার এই জিনিসটা দরকার, বা এই জিনিসটা আমার শেষ হয়নি, এই জিনিসটা তুমি শেষ করে দাও, এরকম কেউ কোনো মেসেজ টেসেজ দেয় না, কিন্তু মানে দেখি যতটা, অনুভব করিও ততটা। তো আপনি এগুলো দেখে মানে আপনার ভয় লাগে না? বা প্রথম খুব ভয় লাগতো। প্রথম বাবা মার বলতাম, ঢাকাতে আসার পরও একা থাকতে পারতাম না। হুজুর, ফকির, মুসলমান ধর্ম ছাড়া অন্যান্য ধর্মেরও যারা, ওদেরও মাধ্যমেও চিকিৎসা করানোর চেষ্টা করছে, কিন্তু আমার সবচেয়ে মানে অদ্ভুত এই ব্যাপারটা যে আমার চিকিৎসা কেউ করতে চায় না। খুব আগ্রহ নিয়ে আমার চিকিৎসা করতে আগায়, কিন্তু 2 দিন 3 দিন পরে আমার কাছ থেকে যে খরচ নেয় যে চিকিৎসা করার জন্য, সেটা সহ আমাকে ব্যাক করে। সে যেটা খরচ করছে সেটাও রাখে না, সে আমাকে পুরোটা ব্যাক করে। আচ্ছা, যে এই জন্যই কি আপনার একাকিত্ব, যে সন্ধ্যার পরে বা ওই সময়টাতে? সন্ধ্যার পরে আমার বন্ধু যদিও আমার পিছনে হুন্ডায় ওঠে কিংবা আমার সাথে বসে, ওরাও অনুভব করে যে ও আমার পিছনে বসছে, ওর পিছনে অন্য কেউ বসছে। আমি রাত্রে হুন্ডা চালানোর সময় আমি হুন্ডা সবসময় লুকিং গ্লাসটা আমার ঘুরে রাখতে হয়, কারণ আমি তাদের চেহারা দেখতে চাই না। তার ভেতরে একটা কষ্ট যে আছে সেটা আমরা এখানে যারা আছি ফিল করতে পারছি। হয়তো উনি বিষয়টা খুব ওইভাবে এক্সপ্রেস করতে পারছে না, বাট এটা আমরা দেখে অনুভব করতে পারছি। তো আমরা ডট টিমের কাছে একটু শুনেছিলাম যে আপনি লঞ্চে অনেক ঘোরাঘুরি করেন। লঞ্চের এত ঘোরাঘুরি কেন হয়? আমাদের বাড়িটা যে এখানে নদীপথের প্রধান মাধ্যম লঞ্চে যাতায়াত করতে। হ্যাঁ, তো সবসময় আমরা যাই। আমরা বছর 1.5 আগে লঞ্চে যাচ্ছি, রাত্রে লঞ্চে। তো সদরঘাট থেকে ছাড়ার পরে রাত্রে 11:30-12টার দিকে ছাদে গেছি। ছাদে যাওয়ার পরে ব্রিজের সামনে যেতে লেগেছি, যেখানে চালানো হয়, তার সামনে যাওয়ার জন্য আগাইছি। এর মধ্যে দেখলাম যে দুনো সাইডে লাগানো, এক সাইডে লাগানো, তো ঘুরে আরেক সাইডে গেছি, তো লাগানো। লঞ্চ স্টাফদের ডাকলাম, বললাম যে খোলো, সামনে যাবো। ভাই সামনে যায় না, দাঁড়াইতে পারবেন না, দেওয়া দরকার নেই। আমি বলি দাঁড়াইতে পারবো না, কি লেগে? না ভাই, দেওয়া দরকার নেই, দাঁড়াইতে পারবেন না। মেজাজটা খারাপ হয়ে গেল যে গরমের দিন, শীত, বাতাস লাগে না, কেবিনের ভিতরে ফ্যান চললে কিন্তু কোনো ইয়া না। তো বাজে রাত্র 12টা-1টার মতো, যে এখন সামনে যাইতে পারে, যায় দাঁড়াইতে পারবো নয়, এটা ক্লিয়ার করতেছে। চিৎকার 2-3 বার চিলাচিলি করার পরে ও খুলে দিছে, খুলে গেছে, আচ্ছা দাঁড়াইবেন, দাঁড়ান, পরে কিছু কইতে পারবেন না। তো খুলে দেওয়ার পরে দেখলাম যে ভিতরে ওরা 2 জন আছে, ওদের যে মানে যে স্টারিংটা ধরা, ও আমার দিকে তাকায় রয়েছে পুরা মানে রাগ চোখে, ওর হাতে সিগারেট, ও সে অবস্থায় চালিয়ে যাচ্ছে। তো আমি ওর দিকে তাকায় একটা হাসি দিয়ে বললাম যে কি হয়েছে, আপনার আইতে না করলাম, আপনি আইলেন, একথা কয়ে থামিয়া গেল। থামিয়া যাওয়ার পর আমি সামনে দাঁড়াইলাম, সামনে দাঁড়ায় সিগারেট ধরাইছি,
এর মধ্যে আমি যে পাশে দাঁড়ানো লঞ্চ এর সামনের সাইডটা মানে নাকের মতো এরকম থাকে কোণের চান, আমি এক পাশে দাঁড়ানো, একটা দড়ি বাঁধা, দড়ির উপরে মানে এক পা উঠে দাঁড়াইছি, এমনি দেখি দড়ির অপর প্রান্তে যে পাশে বাঁধা সেখানে একটা মহিলা দাঁড়ানো, অস্বাভাবিক ভাবে দাঁড়ায় রয়েছে, চুল উঠতেছে, আমার এই পাশে কোনো বাতাস নেই, ভাবসা গরম একটা, কিন্তু ওনার এই পাশে ওনার আঁচল উঠতেছে, চুল উঠতেছে, আমিও তাকায় রয়েছি, আমি ওদের দিকে ব্রিজে তাকানোর পরে দেখলাম যে ওরাও তাকায় রয়েছে, ওরা অনেকটা মানে ভীতু ভাবে তাকায় রয়েছে যে হ্যাঁ মহিলার দিকে ওরাও তাকাইছে। তো লঞ্চ মোটামুটি স্বাভাবিক গতি ছিল, তো এর মধ্যে যে মাস্টার থাকে মাস্টার লঞ্চ থামাই দিচ্ছে, লঞ্চ থামানো একেবারে থামানো যায় না কখনো, ইঞ্জিন বন্ধ করলো, লঞ্চ অনেক আগায়। তো আমি ওরা যা করলাম যে আপনি বন্ধ করলেন কি লিগা, লঞ্চ এমন ইয়া করলেন কি লিগা, দোয়াদুর যা পারেন পরে এতটুকু শুধু করলো। পরে আমি তাকালাম, দেখলাম মহিলাটা, আমি বললাম যে জায়গাটা মহিলা আপনিও দেখছেন, আমি তো হয় দেখলাম তো জান কি এমনি ঘুমাই থাকেন আর কোনো কথাবার্তা করেন না। পরে যখন আমি দরজা ক্রস করে যখন সামনের দিকে মানে যে সাইডে তালা খুলে দিব দেখা ও বের হয়েছে ব্রিজ থেকে, তখন দেখলাম যে ওদের দুজনের শরীরে একজনের শরীরে জামা কাপড় নেই। পরে আমি আর ওনাদের না থাকে পরে চলে গেলাম। পরে সকালবেলা যখন নামবো লঞ্চের থেকে, পরে দেখি যে নিচে বসা একজন ঘাটে লঞ্চ ভিড়ছে 5টা 5:30টার দিকে, আমি নামছি দেরি কইরা। পরে জিজ্ঞেস করলাম যে কি কালকে এমন কি ভাই যা দেখছেন কি ওর কাছে কোয়েন্ট হয় না, এডি হয় লঞ্চ, এবং আপনি আজকে দেখছেন অনেকে দেখতে পারে, অনেকে সহ্য করতে পারে, অনেকে সহ্য করতে পারে না। আর আমার 2003-এর থেকে যে সমস্যা শুরু হয়েছে ওইটার পর থেকে এটার আমার অস্বাভাবিক মনে হয়নি। আপনি তো এই ধরনের কিছু একটা সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন, তো এই বিষয়গুলো আপনার কাছে স্বাভাবিকই মনে হয়। তো সাধারণত কি মাস্টার ব্রিজে আপনি দরজা বন্ধ রাখার কথা বলছিলেন, বা এই ধরনের কারণেই কি দরজাগুলো কি রাতের বেলা বন্ধ রাখে বা কিনা? মনে হয়, কারণ ওরা সব সময় আপনি দেখবেন যে মানে আমি যেটা দেখছি, আমি যে সব লঞ্চে যাতায়াত করি, ওরা ওই দুই পাশে যেটা গেট থাকে এগুলো লক করে রাখে, ওরা সম্পূর্ণ ভিন্ন ভাবে লঞ্চ চালায়। 2006-এর শেষের দিকে রাত্রে এরকম লঞ্চে যেতেছি, লঞ্চের সব সময় হলো যখন লাশ ক্যারি করে লঞ্চের নিচে কখনো লাশ রাখে না, ডেকে রাখে না, দোতলায় কেবিনের পিছনে রাখে না, সবসময় ছাদে উঠে একবারে পিছনে রাখে, আর নাইলে একবারে সামনে রাখে। তো একদিন যাইতেছি, আমরা দুদিনের ফ্রেন্ড ছিলাম, তো লাশের সাথে কেউ নাই, তো লাশ রেখে দিয়েছে। সাধারণত কোনো লাশ কেউ রাখলে কফিন বন্দি লাশ, কফিন না, কাঠের বাক্স, উপরে প্লাস্টিক দেওয়া। প্রথমে বুঝতে পারিনি, পরে রাত্রে লঞ্চে যাতায়াত করি, তো বন্ধু বান্ধব সবাই যদি একসাথে 4-5 জন থাকি, তাহলে পুরো লঞ্চ ঘুরি, লঞ্চে একটু কেবিনে বসি, একটু নিচে যা চা খাই, আর ক্যান্টিন গুলো থাকে নিচে, তো ঘুরে ঘুরি। তো ছাদে আসছি, মানে লঞ্চে বাতাস আছে, হালকা হালকা শীত পড়ছে, অক্টোবরের শেষের দিকে। আমরা কেউ বুঝি না, আমরা সবাই মানে লঞ্চের পিছনে বাক্স রাখা, তো আর আমরা কেউ কখনো যাই কি আছে, আমি আর আমার 2 বন্ধু যাই বসছি, 2 জন দাঁড়ানো, 3 জন বসা। বাক্সের উপরে বসছেন? হ্যাঁ, প্লাস্টিক করা, তো দুই পাশে যে লাশের বাক্স, মাথা কাছে পায়ের কাছে যে হ্যান্ডেল থাকে, হ্যান্ডেলও নাই, আপনারা বুঝতে পারেন না না। আর রাত্র তখন বাজে 10:30 মিনিট, 11:30 বসছি, বসে স্বাভাবিকভাবে সিগারেট খেতেছি, তো আমরা নিজের এটা বুঝিনি। এর মধ্যে এক লঞ্চের স্টাফ এসে যাচ্ছে যে বাইক কি করা এই জায়গায় বসে দিলি, বললাম যে কি হয়েছে তোকে সমস্যা কি, এই জায়গায় বলে কি বল, বাইরে দিয়ে লাশ। এর কথা যখন হয়েছে তখন সবাই দাঁড়ায় গেছে, দাঁড়ায় যা মানে দোয়া দূর যে যতটুকু পারি পড়ছি। পরে কেবিনে যা বসছি, কেবিনে যা বসে টাস টুস খেলতেছি, 4-5 জন, তো এক কেবিনের মধ্যে ঘুমানোর কোনো ইয়া নেই। এর মধ্যে লঞ্চের মধ্যে চিল্লাচিল্লি শুরু হয়েছে, কি হয়েছে জানার জন্য বাইরে হয়েছি। প্রথম মনে হচ্ছে ডাকেত পড়ছে, শোনার জন্য এক স্টাফের ধরছি, যেটা আমাকে বলছে যে এটার মধ্যে লাশ। ওরা ডাক দিছি যে কিরে কি হয়েছে, ভাই ঘটনাটা ঘটছে, এটা কখন যাবো না, প্যাসেঞ্জার মধ্যে কখন যাবো না। আমি বললাম কি হয়েছে কর, ভাই জিগান না, আপনারা তো সবসময় যাতায়াত করেন, আপনারা জিগান না। আমি বললাম না কি হয়েছে কর। পরে আমার ইঞ্জিনের রুমের পিছনে লয়ে গেল, ওই যে অনেক সাউন্ড থাকে ইঞ্জিনের, লঞ্চ ইঞ্জিনের সাউন্ড প্রচুর থাকে। পরে যে সামনে যে লাশের বাক্সের মধ্যে বসেছেন, লাশের বাক্স তো পুড়ে গেছে, মানে পুড়ে যায় কেমনি, লঞ্চের ছাদের উপরে রেলিং দেওয়া, লঞ্চের বাক্সটা উপরে দিয়ে রেলিং দেওয়া, এর মধ্যে পরে কেমনি, তবে এটা তো কেউ জানে না। লঞ্চের তুমি পড়ে গেছে, সাউন্ড হয়েছে, আমরা দৌড়ে মাস্টার বাইরে দেখা যায় যে লাশের বাক্স নাই, নীল কালার প্লাস্টিক পেয়েছে না, এরপর আমরা টর্চলাইট মারছি, সাউন্ড পাইছে অনেকেই, কিছুটা পড়ছে, কিন্তু এরপর আর নাই। তো এরপরে মাস্টারে যাই গেলাম, বাইক কি লঞ্চ কি থামাবেন নাকি, আমার কাছে আপনারা কি পাগল হয়েছেন, আপনার ক্ষমতা এলাকায় যা দেখে এই জায়গায় কোনো কথা কেন না, তাহলে জিজ্ঞেস আছেন কি আপনার কাম, আপনারা ঘুমান কেবিনে ঘুমান, আপনারা এসে ব্যাপারে কোনো জানার দরকার নেই। পরে জিজ্ঞাসা করছিলাম যে কোন এলাকার লাশ, কি আশয় বিষয়, পরে ওরা আমাকে কিছু কয় না, আমরা লাশ নাকি ঢাকা তো উড়াই দিয়ে গেছে, যতটুকু আছে উড়াই দিয়ে গেছে, কইছে শেষ ঘাট দিয়ে থাকে সেই রাত না নামাই নিব। আচ্ছা আচ্ছা, এতটুকুই।
আর কোনোদিন কোনো ধরনের ঝামেলায় কি পড়েছেন বা কোনো কিছু লঞ্চ নিয়ে কোনো কিছু আছে নাকি আপনার, যেহেতু লঞ্চে এত ঘোরার অভিজ্ঞতা? লঞ্চের সবচেয়ে স্মরণীয় যে ঘটনাটা, এটা আমার মনে হয় আমি কোনোদিনও ভুলতে পারবো না। তো 2010 খেয়াল নেই, হয় 10-এর শেষের দিকে কিংবা 11-র ফার্স্টের দিকে আমাদের লাইনে একটা লঞ্চ মুন্সিগঞ্জ ডুবে গেছিল রাতে। ওইটার মধ্যে আমরা প্রায় সময় যাতায়াত করতাম। তো ওইটার অনেক স্টাফ আমাদের পরিচিত ছিল। বয়সটা 25, মানে ইয়াং বয়স যেটা আমরা বুঝি, সেটা ভালো যে ওদের দেওয়া সবসময় চা যা যা লাগে দরকার ওদের দিয়ে আনায়া, তারপর যাওয়ার সময় টুকটাক কিছু সম্পর্ক ছিল আর কি। প্লাস আমরা ওদের দেওয়া ভাত টাত আনাইতাম, আবার ওদের জন্য কিছু নিয়ে আসতাম, ঢাকা থেকে দেশে দেওয়ার সময় টুকটাক কিছু নিয়ে যেতাম। তো ওরা খুশি হইতো, একদম ছোট ভাইয়ের মতো। হ্যাঁ, ওরা সবসময় আমাদের টুকটাক খেদমত করতো। তো যে লঞ্চ যেটা দুর্ঘটনা ঘটছিল, ওইটা যেদিন দুর্ঘটনা ঘটে তার আগের দিন আমি লঞ্চে যাই গ্রামে। আচ্ছা, যখন দুর্ঘটনা ঘটে আগের দিন যখন গেছি, তখন ও খুব আন্তরিক ভাবে ইয়া করছে, আমাদের খাবার দাবার আইনা দিছে, খেদমত করছে। তারপর আমরা সবাই একসাথে লঞ্চের কোন স্টাফ? হ্যাঁ, লঞ্চের স্টাফ। আচ্ছা, তো ওর নামটা আমি বলতে চাচ্ছি না। ঠিক আছে, ফ্যামিলি। ওকে, ঠিক আছে। কেবিনে বসে আমার বন্ধুরা যখন সবাই আড্ডা মারছি, চাটা ইয়া করছি, তখন ওই যে আমি বলছিলাম যে আমার মাথাটা ব্যথা করতেছে, তো একটু মাথাটা একটু টিপা দে। তো আবার মাথা টিপা দিচ্ছে, শরীর টরীর একটু মেসেজ করে দিচ্ছে। পরের দিন যখন অ্যাক্সিডেন্ট হয়, তারপরে লঞ্চটা উঠে মুন্সিগঞ্জের এক সাইডে রাখা ছিল, নদীর পাড়ে তোলা হয়েছে। নিচ থেকে, হ্যাঁ, পানির নিচ থেকে তোলার পরে লঞ্চটা সাইডে রাখা হয়েছিল। এর 2-3 দিন পরে আমি গ্রাম থেকে ঢাকাতে ব্যাক করতেছি। মুন্সিগঞ্জ একটা কাজে নামছি, সারাদিন কাজটা শেষ করে মুন্সিগঞ্জের ফ্রেন্ডদের নিয়ে আমি নদীর পাড়ে আসলাম যে লঞ্চটা ডুবছে, তোমরা কি আসছিল? আসছিলাম। তো কি আসা বিষয় একটু দেখি। তো এটা কইয়া লঞ্চে উঠলাম, লঞ্চটা সাইডে রাখা অর্ধেক পানির নিচে। আর বলতেছি যে এই লঞ্চটা যেদিন অ্যাক্সিডেন্ট হলো আগের দিন গেলাম রাত্রে, আর এখন এই অবস্থা। তো কইতেছি এর মধ্যে ওই যে ছেলেটা সবসময় চা ঠাই না দিত, আমাদের সাথে ভালো সম্পর্ক ছিল, ও আমার বলতেছে যে ভাই দেখছেন কি একটা অবস্থা হইলো, আগের দিন গেলেন। হঠাৎ করে আপনি? হঠাৎ করে 3-4 জন ছিলাম, এর মধ্যে আমি হইলো সাইডে দাঁড়াইছি, আর ওর হলো পিছের দিকে গেছে আস্তে আস্তে। আমি সিগারেট চাইছি, এর মধ্যে দেখি আমার কইতাছে যে ভাই দেখছেন কি অবস্থা হইলো, লঞ্চটা ডুবে গেল, এই লঞ্চটার মধ্যে আগের দিন গেলেন। পরে আমার দেখাইতেছে আমার উপরে দোতলায় নিতেছে। তো আমরা যে কেবিনে ছিলাম ওই কেবিনটার সামনে গেছে, পরে কইতাছে যে এই জায়গায় এত লোক মারা গেছে, এই জায়গায় তো এমনি লাশ বাইর করছে, আমার সবকিছু মানে বুঝাইতেছে। আমার মাথায় তখনও ঢোকে নাই যে ওই জায়গায় কিনলে এত রাত্রে, সন্ধ্যাবেলা তো আর এই জায়গায় থাকার কথা না। যে কেবিনে আমরা ছিলাম সেই কেবিনের সামনে নিয়ে গেল, নিয়ে যাওয়ার পর বলতেছে যে দেখছেন ভাই এই জায়গায় তো আপনার টিপা দিয়েছিলাম, এই কথাটা বলছে। আর আমার ফ্রেন্ড আমার পিছ থেকে ডাক দিছে যে এই জায়গায় আসছো কখন, তোমার খোঁজদাচ্ছি নিচে। আমি ওর দিকে তাকাই, আমি কইতাছি যে আমার তো ও দেখে নিয়ে আসলো, এ কথা বললে আমি ওর দিকে তাকাইছি, দেখি ও নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে যে এতক্ষণ আপনার যে কর্মচারীটা দেখাচ্ছিল সে নাই। তারপরে অনেকক্ষণ ডাকাডাকি করছি, পরে নাই। এরপরে ওর এলাকায় যে ওর বাসায় খোঁজ খবর নিছি, পরে শুনছি যে ওর লাশটাও পাওয়া যায়নি। মানে কি, মানে আপনারে দেখাইছে এতক্ষণ মারা গেছে, এই লঞ্চ দুর্ঘটনা মারা গেছে এবং তার লাশটাও পাওয়া যায়নি। আসলে চিন্তা করছিস, মানে আপনি কয়দিন পরে জানতে পারলেন যে এই ছেলেটা মারা গেছে? এই ঘটনার 5-6 দিন পরে আপনি জানতে পেরেছেন যে আমি যাবার খবর লইছি যে ওই কুই শুনছি যে ও মারা গেছে, কিন্তু ওর যে লাশটা পাওয়া যায়নি এটা জানতাম না। ওর বাড়িতে যাই জানছি। আসলে শেষ মোমেন্টে এসে ওনার কথা যে এরকম কিছু ওনার কাছ থেকে শুনতে পাবো দোস্ত, আমি মানে চিন্তাও করতে পারিনি। না, ওনার যে কানেকশন গুলো যেটা উনি না চাইতেও ক্রিয়েশন হয়ে যাচ্ছে, এটা ওনার ভিতরে আছে, আমি যা বুঝতেছি। সরি ভাইয়া, আমি আর কন্টিনিউ করতে চাচ্ছি না, আমি আর বলবো না, তো প্লিজ আমি আসি। আপনি চলে যেতে যাচ্ছেন? আপাতত আমরা তো একা আপনাকে ছাড়তে পারবো না। হ্যাঁ, আমার মনে হচ্ছে যে আমি জানি না কেন জানি এই জায়গায় আর খুব বেশি সময় থাকতে ইচ্ছে হচ্ছে না। রাইট, আমারও ইচ্ছে হচ্ছে না আসলে, সত্যি কথা। সুমন ভাই, এটা আমার অনুভূতি হচ্ছে এরকম যে আমার মাথাটা ভার হয়ে যাচ্ছে, আমার শরীর কেমন যেন হয়ে যাচ্ছে। মেহেদী ভাই, দ্রুত ওখান থেকে চলে যাওয়াটাই বেস্ট। ইটস টাইম টু মুভ। সাহসের মনে হয় একটা লিমিট থাকা উচিত। আর আমার মনে হয় কি সবকিছুরই একটা লিমিট থাকা উচিত। কাউকে যদি আমরা ডিস্টার্ব করতে থাকি এখানে, সেটাও একটা লিমিট থাকা উচিত। তারপর শ্মশান এরিয়া তো, এখানে হিন্দুদের সব মানুষ এখানে পুরানো হয়, দূর দূরান্ত থেকে মানুষ এখানে, এবং সবাই যেহেতু বলছে রেহান, চল আমরা মুভ। ডর মানে ভয়। আজকের মতো শেষ হয়ে গেল ডর। আগামী সপ্তাহে আবারও ফিরে আসবে গাঢ় অন্ধকারে জীবনের অবিশ্বাস্য সব ঘটনাগুলো।
আপনার সামনে তুলে ধরবার জন্য। আরজে কিবরিয়া, সুমন, রেহান এবং সাউন্ড লোবান। আর আজকের এই ময়মনসিংহের গফরগাঁয়ের তালতলার কোন একটি হন্টেড প্লেসে বসে যাদের জীবনের ভৌতিক অভিজ্ঞতাগুলো আপনার কানে পৌঁছল, তাদের পক্ষ থেকে